সারা শরীরে অসহ্য ব্যথা নিয়ে বিছানায় ঘুমিয়ে আছে তে। সাদা বিছানার চাদরে ছোপ ছোপ রক্তের দাগ। শরীরে অসম্ভব রকম যন্ত্রণা হচ্ছে, ব্যথায় এক প্রকার কাতরাচ্ছে সে, কিন্তু সেদিকে কোনো খেয়াল না করে গত 2 ঘন্টা যাবৎ তের শরীরটাকে খুবলে খাচ্ছে জাংকুক। একটা জীবন্ত লাশের মতো শুধু দেখেই গেল নিজের সতীত্ব হরণ হওয়া। তে অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সদ্য 18 বছরে পা রেখেছে। 2 চোখ ভরা স্বপ্ন সাজিয়েছিল, এক নিমেষে আজ সব শেষ হয়ে গেল। কিছুই করার ছিল না তার। কি করবে? জাংকুক যেমন লম্বা তেমনি সুঠামদেহী, তার সামনে তে একটা মাছের মতো। ঠিকই তার শক্তির কাছে পেরে উঠতে পারল না তে। শেষ মুহূর্ত পর্যন্ত ধস্তাধস্তি করেও শেষ রক্ষা হলো না তার। 2 চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে তের। ভীষণ কষ্ট হচ্ছে তার, আর কষ্ট সহ্য করতে পারছে না। কিন্তু জাংকুকের সেদিকে কোনো খেয়ালই নেই। চোখে ঝাপসা দেখছে তে, মনে হচ্ছে জ্ঞান হারাবে। হ্যাঁ, সেটাই হলো। এই অসহ্য যন্ত্রণা আর নিতে পারছে না সে। বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই বুকের উপর ভারী কিছু অনুভব করলো তে। মাথাটা উঁচু করে তাকাতেই দেখলো জাংকুক তার বুকে মাথা রেখে তার উপরই ঘুমিয়ে আছে। রাগে তের গা জ্বলে যাচ্ছে। মনে মনে ভাবছে, বেটা কত বড় খচ্চর, আমার উপর শুয়ে আছে। ইচ্ছে হচ্ছে লাথি মেরে নিচে ফেলে দিই, কিন্তু শরীরে এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই। বহু কষ্টে তে জাংকুককে নিজের উপর থেকে সরিয়ে কোনো রকম উঠে বসলো। যেই শাড়িটা পরে আজকে বাড়ি থেকে বের হয়েছিল, সেই শাড়িটা 2 টুকরো হয়ে নিচে পড়ে আছে। শাড়ি আর ছেঁড়া ব্লাউজটা দেখেই চোখ ভিজে গেল তের। জাংকুকের শরীর থেকে চাদরটা টেনে নিয়ে কোনো রকম শরীরে পেঁচিয়ে নিল তে। হাঁটতে তার ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে শরীর টুকরো টুকরো হয়ে বিছিয়ে পড়বে এখনই। কোনো মতে ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চাদরটা সরাতে আটকে উঠল তে। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে। কামড় আর আঁচড়ের জায়গাগুলোতে বের হওয়া রক্ত শুকিয়ে গেছে। তের 2 চোখ বেয়ে নোনা জল পড়ছে। চোখের পানি মোছার বিন্দু মাত্র ইচ্ছেও নেই। প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়ে নিজেকে ভালো মতো ধুয়ে গোসল শেষ করে ওয়াশরুমে রাখা কাপড়টা পরে বের হলো। বের হতেই দেখলো অসভ্য জাংকুক খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। তেকে দেখেই একটা ডেভিল স্মাইল দিয়ে বলল, আমার বিরুদ্ধে সব প্রমাণ তো নিজের হাতে সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে এলেতে, এখন পুলিশে কেস ফাইল করবে কিভাবে? জাংকুকের কথাইতে অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছে। মনে মনে ভাবলো, বলে কি, নিজেই নিজেকে পুলিশে দেওয়ার কথা বলছে, কিন্তু কথাটা তো ঠিকই বলছে। বোকার মতো সব প্রমাণ আমি শেষ করে দিলাম, এখন নিজেই নিজের কপাল চাপড়াচ্ছি। জাংকুক তখন বলল, কি চিন্তা করছে এত? এখন তো ভেবে লাভ নেই, এখানে এসে বসো। এ কথা বলেই জাংকুক তের হাত ধরে টেনে তাকে সোফায় বসালো আর বলল, এখন যে ড্রেসটা পরে আছো সেটা খোলো। জাংকুকের কথা শুনে তে চোখ বড় বড় করে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুক তখন বলল, কি হলো, শুনতে পারছো না? যে ড্রেসটা পরে আছো সেই ড্রেসটা খুলো, তোমার কামড়ের জায়গাগুলোতে মলম লাগাতে হবে। তে তখন বলল, না, আমি এটা খুলবো না। কেন খুলবে না জান? আপনার সামনে আমি কিভাবে খুলবো? আমি তো এটার নিচে আর কিছু পরিও নেই। জাংকুক তখন ডেভিল স্মাইল দিয়ে বলল, হয়তো তুমি ভুলে গেছো বেবি, কিছুক্ষণ আগে তোমার সবটাই আমি দেখে ফেলেছি। জাংকুকের কথা শুনে মনে হচ্ছে তে আকাশ থেকে পড়ছে। এই মানুষটা কি আদৌ মানসিকভাবে সুস্থ আছে নাকি পুরোই তার ছিঁড়া? কিছুক্ষণ আগে তাকে এতটা টর্চার করে এখন আবার নিজেই তার শরীরে মলম লাগাতে চাইছে। নিজেই বিড়বিড় করছিল তে। তখনই জাংকুক থেকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে তের কাঁধ থেকে কাপড়টা সরিয়ে তের ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছে। তে অবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ পর তে ভালো করে জাংকুককে খেয়াল করলো। জাংকুক মাত্রাতিরিক্ত ফর্সা। ছেলেদের এত ফর্সা হতে নেই। বড় চুলগুলো বারবার চোখের উপর এসে পড়ছে। ঠোঁট 2টা একদম গোলাপি রঙের। সৃষ্টিকর্তা যেন অনেক সময় নিয়ে বানিয়েছে জাংকুককে। এই জন্যই হাজার হাজার মেয়ের ক্রাশ এই জীবন জাংকুক তখন তের কাঁধে মলম লাগিয়ে দিচ্ছে আর তের দিকে না তাকিয়েই বলল, অমন হাঁ করে কি দেখছো? খেয়ে ফেলবে নাকি আমাকে বেবি গার্ল?
জাঙ্কুকের কথা শুনে আবারও তের চোখ বড় হয়ে গেল, খানিকটা লজ্জাও পেল সে। কিছু না বলে মুখটা বন্ধ করে মাথা নিচু করে নিল তে। গোসল করে বের হওয়াতে ভেজা চুলের পানি তের শরীরে পড়ছে। ওষুধ লাগাতে লাগাতে জাঙ্কুকের হাত থেমে গেল। তার দিকে তাকাতেই তে খেয়াল করলো জাঙ্কুক এক দৃষ্টিতে তের ঠিক মাঝখানের তিলটার দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুকের চোখে এক অদ্ভুত নেশা লেগে আছে। এই একদিনেই তার দৃষ্টি তের কাছে অনেক পরিচিত মনে হচ্ছে। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তের। বারবার কয়েক ঘন্টা আগের দৃশ্যগুলো মনে পড়ছে তার। কয়েক ঘন্টার ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। তের জীবনটা নিমিষেই শেষ হয়ে গেল। একটা মেয়ের অহংকার, তার সতীত্ব, সেটাই তে হারিয়ে ফেললো। দুঃখ বিলাস করছিল তে, তখনই আচমকা জাঙ্কুক তেকে নিজের সাথে মিশিয়ে তার ঠোঁট দুইটা নিজের ঠোঁটের মাঝে নিয়ে নিল। আচমকা এমনটা হওয়াতে কিছুই বুঝতে পারল না তে। যতক্ষণে বুঝলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে তে। দুহাত দিয়ে জাঙ্কুকের বুকে কিল ঘুষি যা পারছে দিচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। জাঙ্কুক আরো শক্ত করে চেপে ধরল তেকে। তে এখন আর নড়াচড়াই করতে পারছে না। অসহায় হয়ে চোখে পানি নিয়ে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক মনে সুখে তের ঠোঁট দুইটা স্বাদ নিচ্ছে, কিন্তু এবার তের কাছে জাঙ্কুককে ভীষণ অন্যরকম মনে হচ্ছে। কেন যেন মনে হচ্ছে জাঙ্কুক তেকে ভালোবেসে অনেক আদর করে কিস করছে, কিন্তু তের এগুলো কাটা গায়ে নুনের ছিটার মতো লাগছে। এরপর জাঙ্কুক তের ঠোঁট দুইটা ছেড়ে দিয়ে তের ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। হাতের বাঁধন আলগা হতেই তে জাঙ্কুককে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। এই লোকটার স্পর্শ তে আর সহ্য করতে পারছে না। জাঙ্কুকের প্রতিটা স্পর্শতেই কি আবারও সেই অমানবিক অত্যাচারের কথা মনে করিয়ে দিচ্ছে। জাঙ্কুক আহত দৃষ্টিতেই কিছুক্ষণ তাকিয়ে রইল তের দিকে। জাঙ্কুকের এই চাহনিতে না জানি কত কষ্ট লুকিয়ে আছে। জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে থাকতে তে আর পারল না। কেন জানি না তের বুকে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। জাঙ্কুক নিজের চোখ নামিয়ে নিল, খাবার মাখিয়ে তের মুখের সামনে ধরলো আর বলল, মুখ খুলো বেবি, খাবার খেয়ে পেন কিলার খেতে হবে। জাঙ্কুকের এমন কথায় আবারও অবাক না হয়ে পারল না তে। জাঙ্কুক কেমন মানুষ এই ধারণাটাই হচ্ছে না তের। এত কেয়ার করছে যে তের বিশ্বাসই হচ্ছে না। কিছুক্ষণ আগে এই লোকটাই তেকে তুলে এনে জোরপূর্বক তের সাথে শারীরিক সম্পর্ক করেছে। এক কথায় যাকে বলে ধর্ষণ করেছে। তের মুখ না খোলাতেই জাঙ্কুক জোর করে খাবার মুখে ঢুকিয়ে দিল তের আর বলল, সরি সোনা, জোর করে খাবার ঢোকানোর জন্য, কিন্তু তোমাকে তো পেন কিলারটা খাওয়ানো প্রয়োজন, না হলে তোমার শরীরে যে ভীষণ ব্যথা করবে। তে তখন মনে মনে ভাবলো, শরীরের ব্যথাটাই বুঝি চোখে পড়লো এই লোকটার, আর আমার জীবনে যে ঝড় নিয়ে এলো সেটার কি হবে। জাঙ্কুক তখন একটা ডেভিল স্মাইল দিয়ে তের দিকে তাকিয়ে বলল, জীবন জাঙ্কুকের সাথে একটা রাত কাটানোর জন্য মেয়েরা লাইন লাগিয়ে বসে থাকে, নিজে থেকে এসে ধরা দেয়, আর সেই জীবন জাঙ্কুক নিজে থেকেই তোমাকে আপন করে নিয়েছে। তোমার তো নিজেকে নিয়ে প্রাউড ফিল করা উচিত বেবি গার্ল। তে তখন বলল, আপনি যেমন আপনার কাছে ধরাও দেয় তেমন মেয়েরাই, কিন্তু আমি ওসব মেয়েদের মতো নই। জাঙ্কুক তখন একটু হেসে বলল, আমি কেমন বেবি গার্ল? তে তখন বলল, মানে কি বলতে চান আপনি? এই যে বেবি গার্ল, তুমি যে বললে আমি যেমন তেমন মেয়েরাই আমার কাছে আসে, তো আমি কেমন বেবি গার্ল একটু বলো না। তে তখন রাগী কণ্ঠে বলল, আপনি একটা চরিত্রহীন লোক। আপনি একটা মেয়েকে জোরপূর্বক তুলে এনে ধরে, আর কথা বের হলো না তের মুখ দিয়ে। কষ্টগুলো দলা পাকিয়ে গলা এসে আটকে গেছে তার। জাঙ্কুক তখন হেসে বলল, হ্যাঁ আমি চরিত্রহীন, আর তুমি তুমি কি ধোয়া তুলসী পাতা? তোমার আসল রূপটা আর কেউ না জানলেও আমি জানি। আর তোমার কি মনে হয় আমি তোমাকে ধর্ষণ করেছি? তুমি তো সব কিছু জেনেও কিছুই জানো না। আমার প্রতিটা স্পর্শ বৈধ ছিল। তোমাকে অবৈধভাবে আমি স্পর্শ করব ভাবলে কি করে জান? জাঙ্কুকের এই কথার প্রেক্ষিতে কি উত্তর দেওয়া যায় তের জানা নেই। জাঙ্কুক তার সম্পর্কে এত বাজে মন্তব্য করছে, কিন্তু জাঙ্কুক তো তাকে চিনেই না, তাহলে কেন এসব কথা বলল?
জাঙ্কুক তেকে খাবারটা খাইয়ে পেন কিলার খাইয়ে দিল। তে সোফায় মাথা নিচু করে বসে আছে আর জাঙ্কুক আলমারি থেকে টি শার্ট বের করছে। এতক্ষণ শুধু একটা ছাই রঙের ট্রাউজার পরেছিল জাঙ্কুকের জিম করা বডি, তার উপর থেকে তার ফর্সা শরীর যে কোনো মেয়েকেই পাগল করার জন্য যথেষ্ট। কিন্তু এত সৌন্দর্য দিয়ে কী হবে যেখানে জাঙ্কুকের চরিত্রই ঠিক নেই। একটা মেয়ের এত বড় সম্মানহানি করার আগে একটাবার চিন্তাও করলো না। জাঙ্কুক তখন দেখে বলল, বেবি গার্ল, তোমার এখন বাসায় যেতে হবে নাকি আবার আমার প্রেমে পড়ে গেছো? তে তখন রেগে জাঙ্কুককে বলল, কিভাবে যাব? শাড়ি ব্লাউজ তো আপনি ছিঁড়ে ফেলেছেন, এভাবে পাতলা একটা কাপড় পরে কি বাসায় যাওয়া যায়? জাঙ্কুক তখন বলল, কেন জান, এই পাতলা এমন একটা কাপড় পরে কেন যেতে হবে? এই শাড়িটা পরে নাও, আর যা যা লাগবে সবই এখানে আছে। তে তখন বলল, আপনি বাইরে যান। কেন বেবি গার্ল? বাইরে যাব কেন? আজব তো, আমি কি আপনার সামনে শাড়ি পরবো নাকি? বেবি গার্ল, তোমার আর কিছু বাকি নেই যা আমি দেখি নাই, তাই আমার সামনে তোমার লজ্জা না পেলেও চলবে। তে তখন বলল, গা জ্বালানো কথা বন্ধ করবেন আপনি, লজ্জা নেই আপনার তাই না? জান, গেট রেডি ফার্স্ট। কথাটা বলেই জাঙ্কুক রুম থেকে বেরিয়ে গেল। শাড়িটা হাতে নিয়ে রুমটা একটু পর্যবেক্ষণ করলো। তে বেশ বড় একটা রুম, আসবাবপত্রগুলো অনেক দামি আর ক্লাসি, দেখেই মনে হচ্ছে খুব শখ করে সাজিয়েছে রুমটা। খাটের পাশের টেবিলে জাঙ্কুকের একটা ছবি ফ্রেমে রাখা, তার মানে বাড়িটা এই শয়তান লোকটার। বেলা গড়িয়ে যাচ্ছে, বাড়িতে যেতে হবে তের জলদি, তাই চিন্তা ভাবনা বাদ দিয়ে শাড়িটা পরে নিচে নেমে এলো। নিচে নামতেই তে আরো অবাক হয়ে গেল, দেখলো নিচে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। তে তখন মনে মনে ভাবলো, এই বাড়িতে আমি আর জাঙ্কুক ছাড়া আরো অনেকেই ছিল, দেখে তো মনে হচ্ছে এরা সবাই সার্ভেন্ট। কিন্তু এতগুলো মানুষ এখানে ছিল, তাহলে একটা মানুষও আমাকে বাঁচালো না কেন? সবগুলো মানুষ আমার সাথে এত বড় অন্যায় হতে দিল, কেউ একজনও বাধা দিল না। প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখনই জাঙ্কুকের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গাড়িতে বসিয়ে দিল আর বলল, লেটস গো বেবি। তে তখন রেগে বলল, একদম উল্টাপাল্টা নামে আমাকে ডাকবেন না। জাঙ্কুক তখন মুচকি হেসে বলল, তো কি নামে ডাকবো বেবি গার্ল? আমার নাম তে। এক মিনিট, আপনি আমাকে ডাকবেনই বা কেন? কেন আমি তোমাকে ডাকবো না কেন বেবি গার্ল? তে তখন বলল, আপনার আমার কাছে যা প্রয়োজন ছিল সব তো শেষ, আমার সর্বস্ব তো লুটে নিয়েছেন, এখন আমাকে ডাকার কি দরকার? জাঙ্কুক কিছুই বলল না, তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট দিল। মিস্টার জিওন জাঙ্কুক ওরফে রকস্টার কে পপ সদস্যের সবচেয়ে নাম করা গায়ক মিস্টার জিওন জাঙ্কুক অল্প কয়েক বছরেই নিজের গান গাওয়ার প্রতিভা দিয়ে জয় করে নিয়েছে সকলের মন। এমন না যে জাঙ্কুক আর তে একে অপরকে আগে থেকেই চিনে। তের দেখা হয়েছিল জাঙ্কুকের কনসার্টে, আর সেদিনই জাঙ্কুক তের দিকে এমন করে তাকিয়েছিল, কিন্তু সেদিন তে বুঝতে পারেনি যে জাঙ্কুক আসলেই একটা শয়তান, একটা ডেভিল। পর জাঙ্কুক তের বাড়ির সামনে এসে গাড়িটা থামালো। তে দৌড়ে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে বাসার দিকেই দৌড় লাগালো। তে দৌড়াচ্ছে আর মনে মনে ভাবছে, এই জিওন জাঙ্কুক আমার বাসাও চিনে, তার মানে এই ছেলে আগে থেকেই আমার ব্যাপারে সবকিছু খোঁজ খবর নিয়ে রেখেছে। বাসায় ঢুকতে তের চাচাতো বোন জিমিন তাকে আটকে ধরলো আর বলল, এত দেরি করলি কেন? আর এটা কার শাড়ি? তে কোনো উত্তর দিল না, মাথায় কিছুই আসছে না তার। কোনো রকম অসুস্থতার বাহানা বানিয়ে ঘরে এসে দরজা লাগিয়ে দিল। এখন যেন তের কষ্ট আর বাদ মানছে না, মরে যেতে ইচ্ছে করছে। নিজেকে অপবিত্র মনে হচ্ছে তার। গায়ের শাড়িটা টেনে খুলে আগুন লাগিয়ে দিল। তের ইচ্ছে করছে শাড়ির জায়গায় জাঙ্কুককে জ্বালাতে পারলে বেশি খুশি হতো। তের বয়ফ্রেন্ড ইয়োনোর কথা মনে পড়তেই তার ভীষণ কান্না পাচ্ছে। মনে মনে ভাবলো, কি থেকে কি হয়ে গেল? ইয়োনো আমাকে কতটা ভালোবাসে আর আমি কিনাচ্ছি। নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে। ইয়োনো যদি সবটা জানতে পারে তখন কি হবে? ইয়োনো কি আমাকে মেনে নিবে আমাকে, আমি জানি সে আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু তারপরে তো তাকে এভাবে ঠকানো হবে। আমি কিভাবে ইয়োনোকে ঠকাবো আর ভাবতে পারছি না। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেল তের। তে জানে না কতটা সময় ধরে সে এভাবে কাঁদছে আর ভিজছে। আরও কিছুক্ষণ ভেজার খুব ইচ্ছে হলো তার, হয়তো তের কলঙ্ক ধুয়ে যাবে এই পানির সাথে। অপরদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে জাঙ্কুক, হাতে গিটার।
আর গান করছে সে। গান গাইতে গাইতে দু চোখ ভিজে গেছে জাঙ্কুকের। আকাশের দিকে তাকিয়ে আছে আপন মনে। পুরো আকাশটা মেঘলা। জাঙ্কুক তখন মনে মনে ভাবছে, প্রিয়জনকে হারানোর কষ্ট তবুও বুকে নিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু প্রিয়জনের ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াও অনেক সুখের। কেন তে কেন কেন দাও আমাকে এতটা কষ্ট? আর কত কষ্ট সহ্য করব বলো? আর কত যন্ত্রণা দিতে চাও আমাকে? প্রতিটা মুহূর্ত তুমি আমার সামনে, কিন্তু তোমাকে ছোঁয়ার অধিকার নেই। আমার কলিজা তুমি, তবুও তোমায় ভালোবাসার অধিকার নেই। তুমি চাইলে সারা জীবন তোমার অপেক্ষা করতে পারি, কিন্তু তোমাকে আজকে তুমি আমাকে চরিত্রহীন বলেছ, মানুষরূপী পশু, আরও না জানি কত কি। তুমি আমাকে যত পারো ভুল বোঝো, তবু আমি কিছুই বলবো না। আচ্ছা তে, একটা বারও কি আমার কথা তোমার মনে পড়ে না? একটা বারও কি আমার কাছে আসার জন্য তোমার মন ছুটে যায় না? বলো না তে, প্লিজ বলো। কথাগুলো বলতে বলতেই জাঙ্কুক কান্নায় ভেঙে পড়লো। তখনই বৃষ্টি শুরু হলো, ঝুম বৃষ্টি। হয়তো জাঙ্কুকের কষ্ট আকাশে সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়েছে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় তের। প্রচণ্ড মাথা ব্যথা করছে, শরীরটাও বেশ গরম, চোখে ঝাপসা লাগছে, সব কিছুই বেশ ভালো রকমেরই জ্বর এসেছে তার। ড্রয়ার থেকে একটা জ্বরের ওষুধ খেয়ে খাটে বসে আছে তে। দিনে যা কিছু ঘটেছে সবটা মাথায় ঘুরছে। সব কিছু পুনরায় একবার চিন্তা করতে গেলে একটা কথা তের মাথায় আটকে যাচ্ছে বারবার। জাঙ্কুক তখন বলেছিল তার প্রতিটা স্পর্শ বৈধ। এই কথাটার কি মানে ছিল? তার শরীরের জাঙ্কুকের স্পর্শ বৈধ কিভাবে হবে? তে আরো ভাবতে লাগলো, ইয়োনোকেই তো আজ পর্যন্ত নিজেকে স্পর্শ করতে দেয়নি, আর এই জাঙ্কুক, ছি, এই জাঙ্কুকের কথা আমি কেন ভাবছি? যার চরিত্র খারাপ, তার মুখের কথার কি সত্যতা আছে? তখনই দরজায় কে একজন কড়া নাড়ল। তে দরজা খুলে দেখলো ইয়োনো দাঁড়ানো। ইয়োনোকে দেখে তের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তে ভুলেই গিয়েছিল 2 দিন পর তে আর ইয়োনোর বিয়ে। তে তখন মনে মনে ভাবলো, এখন আমি কি করব? আমি পারবো না ইয়োনোকে ঠকাতে। আমি এখন অপবিত্র হয়ে গেছি। আমি পারবো না ইয়োনোকে বিয়ে করতে। খুব কান্না পাচ্ছে তের, কিন্তু জ্বরের মাত্রা অনেক বেড়ে গেছে। তাকিয়ে থাকতেও ভীষণ কষ্ট হচ্ছে তে। কখন যে ঘুমিয়ে পড়েছে তে, সেদিকে তার খেয়ালও নেই। বেশ কিছুক্ষণ পর বৃষ্টিতে ভেজার পর রুমে চলে এলো জাঙ্কুক। রুমের লাইট অন করে রুমের দেয়াল ভর্তি টের ছবিগুলোর দিকে তাকিয়ে আছে জাঙ্কুক, আর ছবিগুলোর দিকে হাত বুলিয়ে বলছে, তুমি আমাকে ভুল বুঝো না তে। আমি কখনোই তোমার ক্ষতি চাইনি, কিন্তু আজ আমি সত্যি নিরুপায় ছিলাম। আমি বেঁচে থাকতে কি করে তোমাকে অন্য কারো হতে দিতাম বলো? তুমি যে আমার নিঃশ্বাসে আটকে আছো। তোমাকে হারালে আমি নিঃশ্বাসও নিতে পারবো না। জানি না তোমাকে কিভাবে বোঝাবো, কিন্তু ওয়াদা করছি তোমার প্রতি করা সব অন্যায়ের প্রতিশোধ আমি নেব। আমিও তোমার উপর অনেক অন্যায় করেছি, তার পেছনে সব কারণ তোমাকে বোঝাবো। তুমি শাস্তি দিলে মাথা পেতে নিব, কিন্তু তোমাকে হারাতে পারবো না আমি। আমার স্পর্শে আজ তোমার ঘৃণা হচ্ছে, তাই না তে? জানো তে, খুব কষ্ট হচ্ছে। বুকের বাঁ পাশটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি তোমার কোনো সর্বনাশ করি নাই তে। কথাগুলো বলতে বলতে জাঙ্কুক জ্ঞান হারিয়ে ফেললো। সকালে ঘুম থেকে উঠেই তে দেখলো তার প্রচণ্ড মাথা ব্যথা করছে। জ্বরের কারণে এমনটা হয়েছে বুঝতে পেরেছে সে। 7 দিন হয়ে গেল তে কলেজে যায় না, কিন্তু আজ কিছুতেই বাড়িতে থাকতে পারলো না। তার মামি আর জিমিনের চাপে জোর করে তাকে কলেজে যেতে হলো। অন্যমনস্ক হয়ে ক্লাসরুমের বারান্দা দিয়ে হাঁটছিল তে। তখনই কেউ তের বাম হাতে হ্যাচকা টান দিয়ে তেকে একটা খালি ক্লাসরুমে নিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় তে পড়ে যেতে নিলেই তেকে বুকে জড়িয়ে নিল সামনে থাকা লোকটা। লোকটা তেকে এত শক্ত করে ধরে রেখেছে যে তের নিঃশ্বাসই বন্ধ হয়ে যাচ্ছে। কোনো উপায় না পেয়ে শরীরে যত শক্তি ছিল সব দিয়ে ধাক্কা দিল তে। তের সামনে থাকা লোকটা তখন রুমের লাইট জ্বালাতেই লোকটাকে দেখে তের হাত পা কাঁপা শুরু হয়ে গেল, কারণ তার সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে অগ্নিচক্ষু নিয়ে, যেন এখনই চোখ থেকে আগুন বের হবে আর তে সেই আগুনে জ্বলে যাবে। ক্লাসরুমের দেয়ালে জোর করে আটকে রেখে রাগী দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক।
চোখ দুইটা অসম্ভব লাল হয়ে আছে তার, তাকাতে পারছে না। তে ওই চোখের দিকে মাথা নিচু করে ভয়ে কাঁপছে। কালো একটা হুডি পরে এসেছে জাঙ্কুক, যেন তার পরিচয় গোপন থাকে। কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে তের সামনে আসা চুলগুলো তের কানের পেছনে গুজে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এতদিন ভার্সিটি আসনি কেন? জাঙ্কুকেরই অদ্ভুত প্রশ্নে কপাল কুঁচকে তাকিয়ে আছে তে। মনে মনে ভাবলো, এই লোকটা জানলো কি করে যে আমি ভার্সিটি আসিনি এতদিন। জাঙ্কুক তখন রেগে আবারও বলল, কি হলো বলো, জ্বর হয়েছিল? বাসায় গিয়ে আবারও ঝর্ণার পানিতে বসেছিলে বুঝি? জাঙ্কুকের প্রশ্নগুলো তে বারবার অবাক হচ্ছে। তে মনে মনে ভাবছে, জাঙ্কুক কি করে জানলো যে আমি ভিজেছিলাম আর আমার জ্বর হয়েছিল? চুপ করেই থাকবে? আচ্ছা চুপ করেই থাকো, আমি যেই কাজে এসেছি সেই কাজটা তো আগে করিনি। এখনো কপাল কুঁচকে আগের ভঙ্গিতেই তাকিয়ে আছে তে জাঙ্কুকের দিকে, আর বোঝার চেষ্টা করছে ছেলেটা করতে চাইছে কি। জাঙ্কুক তখন তেকে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সেটা এখনই। তুমি আমার সাথে এখনই কাজী অফিসে যাবে। জাঙ্কুকের কথা শুনে মাথা হ্যাং হয়ে গেল। তে ঠিক কিভাবে রিয়াক্ট করবে বুঝতে পারছে না। তের এভাবে তাকিয়ে থাকা দেখে জাঙ্কুক বিরক্ত হয়ে তের হাত ধরে টানা শুরু করলো। তে যেন এবার হুঁশ ফিরে পেল। তে তখন বলতে লাগলো, কোথায় নিয়ে যাচ্ছেন? আমায় ছাড়েন বলছি, আর আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না। আপনি আমার অপরাধী, আমার জীবনটা আপনার জন্য নষ্ট হয়েছে। আপনি ভাবলেন কি করে আমি আপনার মতো একটা খারাপ মানুষকে, দর্শককে বিয়ে করব? কথাগুলো বলা শেষ হওয়ার আগে জাঙ্কুক তের গাল চেপে ধরলো আর দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমাকে বিয়ে করবে? আমি তোমার কাছে অনুমতি নিতে আসি নাই, আমি তোমাকে আমার সিদ্ধান্ত শুনিয়েছি। তে তখন রেগে বলে, সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত শুনিয়েছেন আপনি? জীবনটা আমার, সেটা কি আপনি ভুলে যাচ্ছেন? ভুলে যাবেন না, এটা আমার জীবন। আমি কাকে বিয়ে করব কাকে করব না এটা আমার সিদ্ধান্ত হবে, আর আমি আমার জীবন থাকতে কখনোই আপনাকে বিয়ে করব না। জাঙ্কুক ডেভিল একটা স্মাইল দিল আর বলল, দেখো তে, বিয়ে তো আমি তোমাকেই করব, অ্যাট এনি কস্ট। এতক্ষণ ভালোই ভালো বলেছিলাম, শুনো নাই, তাই এখন নিজের আসল রূপে ফিরে আসতে হচ্ছে আমাকে। কি বলতে চান আপনি? তুমি যদি আজকে এবং এই মুহূর্তে আমাকে বিয়ে না করেছো, তাহলে একটা ভিডিও ক্লিপ ভাইরাল করতে আমি বাধ্য হব। ভিডিও ক্লিপ? কিসের ভিডিও ক্লিপ? তোমার আর আমার সেদিনকার রোমান্টিক কিছু মুহূর্তের ভিডিও ক্লিপ। জাঙ্কুকের কথায় তের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। বলছে কি এই ছেলেটা একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এসব কিছু করতে পারে? সেদিন তের সাথে এত বড় অন্যায় করার পরেও লোকটা শান্তি হয়নি, এখন সেই ভিডিও ক্লিপ ভাইরাল করতে যাচ্ছে। ছি! তে তখন জাঙ্কুককে বলল, আপনি কি জানেন আপনি একটা মানুষরূপী জানোয়ার? কতটা নিকৃষ্ট আপনি, আপনার ধারণাও আছে? সে তোমার যা ইচ্ছা বিয়ের পর বলতেই পারো বেবি গার্ল, কিন্তু এখন আমার টাইম ওয়েস্ট করো না। তে তখন হাসলো আর বলল, আপনি ভাবলেন কি করে যে আমি আপনার হুমকি শুনে আপনাকে বিয়ে করে নেব? আপনি ভিডিও ক্লিপ ভাইরাল করতে চান আর যা মন চাই করেন। কি ভেবেছেন আমার বদনাম হবে? আর এই বদনামের ভয় আমি আপনাকে বিয়ে করব? আমি যখন এই দুনিয়াতেই থাকবো না, তখন এই বদনামের আবার ভয় কিসের আমার? জাঙ্কুকের কপালের রক্তটা হঠাৎই ফুলে উঠল, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। তের এমন কথা শুনে ভীষণ ভয় করছে তের, কিন্তু জাঙ্কুকের সামনে নিজেকে দুর্বল দেখাতে পারবে না। আমারই ভুল ছিল, সেদিন যদি নিজেকে শেষ করে দিতাম তাহলে আজ আপনার মতো একটা মানুষের হাতের পুতুল হয়ে থাকতে হতো না। আমি আপনার এই টর্চার আর সহ্য করতে পারছি না। জাঙ্কুক ক্লাসরুম থেকে বের হতে নিলেই জাঙ্কুকের হাত ধরে টেনে তার সামনে এনে তের গালে সজোর একটা চড় বসিয়ে দেয়, আর দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলে, খুব শক্তর মরার তাই না? তাহলে তোকে আজ মেরেই ফেলবো। আসলে না, ভালো হওয়া জিনিসটা আমার সাথে একদমই যায় না। তোকে ভালো মতো বলেছিলাম, শুনলি না, ভয় দেখালাম তাও কাজ হলো না। এবার শেষ কাজটাই করি, তারা। কি বলতে চান আপনি? 1 মিনিট বেবি গার্ল, সব বুঝতে পারবে। জাঙ্কু ফোনটা বের করে কাকে যেন ফোন করলো আর বলল, তের মামা মামিকে এখনই শেষ করে দাও, না আমার এই তের সাথে বিয়ে হবে আর না তার মামা মামি বেঁচে থাকবে। কথাটা শুনে তে যেন ভয় পেয়ে গেল আর জাঙ্কুকের পা ধরে বলল, আপনি এমন কেন করছেন? আমার জন্য আমার মামা মামিকে কেন শেষ করবেন? দেখুন, দোষ আমি করেছি, আমার মামা মামি না। ওনাদের সাথে এরকম করবেন না, ওনাদের তো কোনো দোষ নেই, ওনাদেরকে ছেড়ে দিন প্লিজ। তাহলে বেবি গার্ল বিয়ে করার জন্য রাজি হয়ে যাও। তে কান্না করতে করতে ভাবলো,
তার জন্য তার মামা মামির কেন এত কষ্ট হবে? তের বাবা মা মারা যাবার পর তার মামা মামি তাকে বাবা মার মতো ভালোবাসা দিয়েছে, তার জন্য কেন তাদের নির্দোষ মামা মামির জীবন যাবে? তে তখন কান্না করতে করতে বলল, ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, তাও আমার মামা মামিকে কিছু করবেন না আপনি। জাঙ্কুক কলটা কেটে দিয়ে ডেকে তার পা থেকে তুললো, পুনরায় হাত ধরে টানতে টানতে ক্লাসরুমের বাইরে নিয়ে গেল। এবার আর হুডিটা মাথায় তুললো না। কলেজে সবাই হাঁ করে তাকিয়ে আছে তে আর জাঙ্কুকের দিকে। রকস্টার জিওন জাঙ্কুকের সাথে তেকে দেখে মেয়েরা তো দূর, ছেলেরাও পর্যন্ত অবাক হয়ে গেছে। সিঁড়ি দিয়ে নামার সময় তের ব্যালেন্স না থাকায় পা মুচড়ে নিচে পড়ে যেতে নিল। ঠিক তখনই জাঙ্কুক তেকে আবারও কোলে তুলে নিল। সবাই তে আর জাঙ্কুকের দিকে হাঁ করে তাকিয়ে থাকলেও জাঙ্কুকের এতে কোনোই আসে যায় না। এরপর তেকে গাড়িতে বসিয়ে গাড়ি ড্রাইভ করা শুরু করলো জাঙ্কুক। কিছুক্ষণের মধ্যেই তারা কাজী অফিসের সামনে এসে পড়লো। দু চোখ বেয়ে পানি পড়ছে তের। আপনজনদের বাঁচানোর জন্য জীবনের শেষ বাজি খেলতে হচ্ছে তার। জাঙ্কুক গাড়ি থেকে নেমে আবারও তেকে কোলে তুলে নিল। সেখানে অনেক মানুষ উপস্থিত আছে, এদের কাউকে তে চিনে না। তেকে বসে দিয়ে জাঙ্কুক বিয়ে শুরু করতে বলল। বাধ্য হয়ে তে কবুল বলল। হয়ে গেল তে আর জাঙ্কুকের বিয়ে। তে মনে মনে ভাবলো, এমন একটা মানুষকে আমি বিয়ে করেছি যাকে আমি ঘৃণা করি, প্রচন্ড ঘৃণা করি। বিয়ে শেষে জাঙ্কুক থেকে আবারও কোলে তুলে নিয়ে গাড়িতে বসে ড্রাইভ করা শুরু করলো। এরপর জাঙ্কুক তের মামা মামের বাসার সামনে এসে গাড়িটা থামালো। তে ভীষণ অবাক হয়ে গেছে, জাঙ্কুক থেকে তার বাসায় নিয়ে এসেছে। জাঙ্কুক তেকে বলল, যাও তে, তোমার মামা মামির সাথে দেখা করে আসো। তোমার কাছে সময় মাত্র আছে 10 মিনিট। এই 10 মিনিটের 1 সেকেন্ডের সময় বেশি হলে এর ফল কিন্তু ভালো হবে না। জাঙ্কুকের কথাতে ভীষণ ভয় পেয়ে যায়। চুপি চুপি ঘরের ভেতর ঢুকে তার জামা কাপড়গুলো গুছিয়ে যেই না রুম থেকে বের হবে, ঠিক অমনি ঠাস করে একটা চর পড়লো তার গালে। চরটা তার মামি দিয়েছে। তের কিছুই বলার নেই, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার মামি তাকে মারার জন্য আরেকবার হাত উঠালেই জাঙ্কুক তার মামির হাত ধরে ফেললো আর বলল, ডোন্ট ইউ ডেয়ার। এখন তে শুধু আপনার ভাগ্নি নয়, আমার বউ মিসেস জিওন তেয়ং। আর মিসেস জিওন তেয়ং এর গায়ে হাত তোলার সাহস এই জিওন জাঙ্কুক কাউকে দেয়নি। আপনাদের কাছে দোয়া নিতে এসেছিলাম, সেটা হয়তো এখন আর পাবো না, তাই এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। চলতে তের ভীষণ মেজাজ খারাপ হচ্ছে। মনে মনে ভাবলো, এই অসভ্য ডেভিল মানুষটার জন্য আজ আমার মামি আমার গায়ে হাত তুললো। ভীষণ ঘৃণা করে এই মানুষটাকে অনেক বেশি। এরপর জাঙ্কুক তেকে তার বাসায় নিয়ে আসলো। তেকে ফুলের সাজানো বিছানায় বসানো হয়েছে। তের মেজাজটা ভীষণ খারাপ হয়ে আছে। তেকে বিছানায় রেখে জাঙ্কুক ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। তে তখন মনে মনে ভাবলো, এই লোকটা ওয়াশরুম থেকে বের হয়ে নিশ্চয়ই আমার সাথে আবার ওরকম কিছু করবে। তার চেয়ে ভালো আমি ঘুমের ভান ধরি। ঘুমিয়ে আছি দেখে কিছু করতে পারবে না। ঘুমের ভান ধরতে গিয়ে কখন যেতে ঘুমিয়ে পড়েছে নিজেও টের পায়নি। ঘুমের মাঝে মনে হচ্ছে কেউ তের গালে গলায় কপালে কিস করছে। কিস করা শেষে তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, একটা হাত ধরে রেখেছে। তে সবটাই অনুভব করতে পারছে কিন্তু চোখ খুলতে পারছে না। ঘুম পড়ে যেন আর তের চোখ আটকে রেখেছে। মাথায় হাত বুলিয়ে দেওয়াতে তের ঘুমটা আরো ভালো মতো আসছে। হয়তো তেকে কেউ জড়িয়ে ধরেছে খুব শক্ত করে। গালের পাশটা ভেজা ভেজা মনে হয়। এবার ঘুমটা ভেঙে গেল। তের চোখ খুলতে দেখলো জাঙ্কুক তাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে আছে। রাগে তের মাথায় আগুন ধরে যাচ্ছে। মনে মনে ভাবলো, এই লোকটার এত বড় সাহস, আমাকে ধরে ঘুমিয়ে আছে। ধাক্কা দিয়ে জাঙ্কুককে বিছানার উপর থেকে ফেলে দিল তে। জাঙ্কুকের মেজাজটা খারাপ হয়ে গেল। জাঙ্কুক তের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তে ভীষণ ভয় পেয়ে গেল। ভয়ে জড়সড় হয়ে বসে আছে। জাঙ্কুক সেই অগ্নিমূর্তি ধারণ করে তের দিকে এগিয়ে আসছে। এরপর তেকে কোলে তুলে নিয়ে তেকে ওয়াশরুমে গিয়ে তেকে বাথটাবে ফেলে দিল। তে তখন চেঁচিয়ে বলল, আপনি এটা কি করলেন? আপনি কি পাগল? আমাকে এভাবে পানিতে ফেলে দিলেন কেন? প্রতিশোধ দিলাম। বেবি গার্ল, তুমি আমাকে বিছানা থেকে নিচে ফেলে দিয়েছিলে, আমি তোমাকে পানিতে ফেলে দিলাম, এখন হিসাব বরাবর। তে ভীষণ রেগে গেল আর বলল, আপনি একটা সাইকো। আপনার মাথার তার সবগুলো ছেঁড়া। এভাবে কেউ কাউকে পানিতে ফেলে? আমি যে ব্যথা পেলাম, এখন আপনার অনেক ভালো লাগছে তাই না? জাঙ্কুক তখন বলল, তোমাকে ফেলে ভালো না লাগলেও হিসাব বরাবর করে এখন বেশ ভালো লাগছে বেবি গার্ল।
আইকো, আপনার মাথার সবগুলো চুল আমি টেনে ছিঁড়ে ফেলবো। আগে গোসলটা করো, ভেজা কাপড়ে তোমাকে অনেক হট লাগছে বেবি গার্ল। খচ্চর একটা, বের হন এখান থেকে। জাঙ্কুক বেরিয়ে গেলে তে জাঙ্কুকে 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে গোসলটা সেরে নেয়। ওয়াশরুম থেকে বের হতেই জাঙ্কুকের মা জিন তের কাছে আসে আর বলে, মা আমি জানি আমার ছেলেটা তোমার সাথে যা করেছে ঠিক করেনি, তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে জোর করে বিয়ে করেছে। কিন্তু মা একটা কথা কি জানো, আমার ছেলেটা না ভীষণ ভালো। আমার ছেলেটাকে একটা সুযোগ দাও। আমার ছেলে তোমাকে এত ভালোবাসবে, এত ভালোবাসবে যে তুমি তোমার অতীতের সব কিছুই ভুলে যাবে। মা, আমার ছেলেকে প্লিজ একবার সুযোগ দাও তুমি। তখন মনে মনে ভাবলো, জাঙ্কুকের পরিবারের লোকজন মোটামুটি ভালো হলেও জাঙ্কুক এমন কেন? একটা মেয়ের জীবন নষ্ট করতে একবারও ভাবলো না। জাঙ্কুককে আমি কিভাবে স্বামী হিসেবে মেনে নিব? আমি তো কখনোই পারবো না জাঙ্কুককে ভালোবাসতে। তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হবে? পর সন্ধ্যায় জাঙ্কুকের বোন আর তার মামাতো ভাই এসেছে বাসর ঘর সাজাতে। কথাটা তের মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। নিয়ম অনুযায়ী আজকে তে আর জাঙ্কুকের বাসর রাত, কিন্তু তে তো এটা হতে দিতে পারবে না। জাঙ্কুককে আরো একবার তাকে স্পর্শ করতে তে কখনোই দিবে না। তেকে কিছু একটা করতে হবে, কিন্তু কি? জোর করে তেকে একটা লাল শাড়ি পরিয়ে বিছানার মাঝখানে বসিয়ে রেখেছে। এসি চালু আছে, তারপর প্রচন্ড গরমে ঘামছে তে। দরজায় খটখট শব্দ হওয়ায় তে বুঝে গেছে জাঙ্কুক এসেছে। হার্টবিটটা দ্রুত বাড়তে লাগলো তের, কিন্তু ভয় নেই, আজ তে প্রস্তুত। একটা ছুরি বাম হাতে নিয়ে চুপচাপ বসে আছে তে। জাঙ্কুক তের কাছে এলেই জাঙ্কুককে আঘাত করে বসবে তে। জাঙ্কুক রুমে ঢুকতেই ওয়াশরুমে গেল, বেরিয়ে তের কাছে এগিয়ে আসছে। তের পর ছুরিটা বারবার শক্ত করে ধরে রেখেছে। তের কাছে এসে তের দিকে ঝুঁকে জাঙ্কুক তেকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। আচমকা তেকে এভাবে জড়িয়ে ধরায় তে ভীষণ অবাক হলো। এরপর জাঙ্কুক তের হাত দুটো চেপে ধরে তের কানের কাছে এসে ফিসফিস করে বলল, ফল কাটা ছুরি দিয়ে কাটা যায় না বেবি গার্ল। জাঙ্কুকের কথায় তে ভীষণ অবাক হয়ে গেল। তের হাতে ছুরি আছে জাঙ্কুক জানলো কি করে? চোখ দুটা বড় বড় করে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তখন হাসলো আর বলল, এর পরের বার কিচেন থেকে ধারালো ছুরি আনবে। তুমি জীবন জাঙ্কুকের বউ, এই ফল কাটার ছুরি দিয়ে কাটতে গেলে এটা মানুষ শুনলে তো হাসবে বেবি। জাঙ্কুকের কথায় তের গা জ্বলে যাচ্ছে। একে তো এত টর্চার, তার উপর এমন গা জ্বালানোর কথাবার্তা। তে তখন বলল, আপনি জানলেন কি করে যে আমি ছুরি হাতে নিয়ে বসে আছি? জাঙ্কুক তখন হাসলো আর বলল, এই ঘরের প্রতিটা জিনিস আমার মুখস্থ। ফলের ঝুড়িতে যখন ছুরিটা দেখতে পাইনি তখনই বুঝেছিলাম সেটা তোমার কাছে। তে মেজাজটা খারাপ করে বিছানা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর তের ঘাড়ে গরম নিঃশ্বাস পড়লো। তে জানে এটা জাঙ্কুক। জাঙ্কুকের শরীরে ঘ্রাণটা খুব পরিচিত মনে হচ্ছে তের। জাঙ্কুক তের ঘাড় থেকে চুলগুলো সরিয়ে দিয়ে চুমু দিতে লাগলো। আস্তে আস্তে জাঙ্কুকের হাত তের পেটে বিচরণ করতে লাগলো। রাগ কমার জায়গায় তের রাগ আরো বেড়ে গেল। পেছনে ফিরে জাঙ্কুককে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। জাঙ্কুক আবারও আহত দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। তার এই করুণ দৃষ্টি তের মনে আঁচড় কাটছে। তে মনে মনে ভাবলো, না আমি দুর্বল হব না, এই অমানুষটাকে আমি কিছুতেই প্রশ্রয় দিতে পারি না। তে তখন জাঙ্কুককে বলল, আপনি কোন সাহসে আমাকে স্পর্শ করেছেন? আপনার আমার ওপর কোনো অধিকার নেই। আপনি আমার সাথে যা করেছেন এরপর ভাববেন কি করে আমি আপনার সাথে এসব করবো? ছি, সবাইকে নিজের মতো নোংরা মনে করেন তাই না? এতই যদি চাহিদা থাকে তাহলে ওইসব গেলেই তো পারেন, নাকি আমাকেও আপনার অতীত মনে হয়? একটা কথা মনে রাখবেন জীবন জাঙ্কুক, আপনি যতবারই আমার কাছে আসবেন প্রতিবারই জোর করে আসতে হবে। স্বইচ্ছা আমি কখনোই আপনাকে কাছে আসতে দেব না। আমি কখনোই আপনাকে আমার স্বামীর মর্যাদা দিতে পারবো না, কখনোই পারবো না আপনাকে ভালোবাসতে। জাঙ্কুক একই দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। এত কিছু বলার পরও জাঙ্কুকের চোখ এক মুহূর্তের জন্য তের কাছ থেকে সরে যায়নি। এই চোখ দুটোই আজ কোনো রাগ নেই, না আছে কোনো হিংস্রতা। কেন যেন মনে হচ্ছে তের কথায় জাঙ্কুক ভীষণ কষ্ট পেয়েছে। জাঙ্কুকের দু চোখের কোটরে পানি টলমল করছে। তের ভীষণ কষ্ট হচ্ছে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে থাকতে। জাঙ্কুক থেকে কিছু না বলে সেখান থেকে চলে গেল। রাত 1টা, বাসার সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তের চোখে কোনো ঘুম নেই। মনে মনে ভাবছে, না জানি জাঙ্কুক কোথায় গেল। চুপচাপ রুম থেকে তো বেরিয়ে গেল, কিন্তু রুমে আর আসছে না কেন?
তে জাঙ্কুকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে তার চোখ পড়লো একটা অন্ধকার রুমের দিকে। সেই রুম থেকে কারো কথা বলার আওয়াজ আসছে। তে কান পেতে শুনতে লাগলো কে কথা বলছে আর কি কথা বলছে, কিন্তু তে কিছুই বুঝতে পারছে না। তাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন কিছুই বুঝতে পারলো না, তখন বিরক্ত হয়ে সে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। একটা ফটো ফ্রেম বুকে জড়িয়ে ধরে আছে জাঙ্কুক, দু চোখ বেয়ে নোনা জলগুলো ঝরে যাচ্ছে তার। মনে মনে ভাবলো, সব কিছু পেয়েও আজ আমার কাছে কিছু নেই। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন যেই মানুষটা, সেই মানুষটার কাছেই আজ আমি চরম ঘৃণার পাত্র। যাকে এক নজর না দেখলে হৃদয়ে রক্তক্ষরণ হতো, সেই মানুষটাই আজ আমার মুখটাও সহ্য করতে পারে না। এই কষ্ট না কাউকে বলতে পারবো, আর না আমার এই কষ্ট কেউ বুঝতে পারবে। রাত 2টা বাজে, তের চোখে ঘুম নেই। জাঙ্কুক ঘুমিয়ে পড়েছে রুমে এসে। তে এই অপেক্ষাতেই ছিল। এখন তে ওই ঘরটাতে যাবে দেখার জন্য যে সেই ঘরে কে ছিল। চুপি চুপি সেই রুমে গেল। লাইট জ্বালিয়ে পেছন দিকে ঘুরতেই তে আশ্চর্য হয়ে গেল। পুরো ঘর জুড়ে তে আর জাঙ্কুকের ছবিগুলো দেখে তে ভীষণ অবাক হয়ে গেল। মনে মনে ভাবলো, আমি তো এই ছবিগুলো কখনো তুলিনি, তাহলে এগুলো এখানে আসলো কি করে? জাঙ্কুকের সাথে আমার এই ছবিগুলো কি করে আসলো এখানে? কথাটা ভাবতে ভাবতে তের মাথা ব্যথা করছে, মাথাটা চেপে তে ধরে আছে। এই ঘরটা বেশ পরিচিত মনে হচ্ছে এই ঘরেতে অনেকবার এসেছে, কিন্তু এই ঘরটাতে আজকে প্রথমবার এলো। তে আর সহ্য করতে না পেরে জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল সেখানে। এরপর সকালে চোখ খুলতেই দেখলো জাঙ্কুক তের পাশে বসে আছে। তের হাতের মুঠোয় নিজের হাত চেপে রেখেছে। চারপাশটা তাকিয়ে দেখলো তে তার ঘরেই আছে, কিন্তু এটা কি করে সম্ভব? তে তো অন্য রুমে ছিল। এক লাফে বিছানা থেকে নেমে পড়লো। তেকে এমন হুড়মুড়ে উঠতে দেখে জাঙ্কুক অনেকটা ঘাবড়ে গেল আর বলল, কি হলো বেবি গার্ল, এভাবে উঠলে যে? আমাকে এই ঘরে কে এনেছে? আমি তো অন্য রুমে ছিলাম। এই ঘরে কে এনেছে মানে? এটা তোমার ঘর, তুমি কি ভুলে গেছো বেবি গার্ল? তুমি এই ঘরেই ছিলে। না, আমি ভুলিনি, এটাও ভুলিনি যে আমি এই রুমে ছিলাম না, আমি অন্য রুমে ছিলাম। আর কাল রাতে সেসব ছবিগুলো আমার সাথে, আপনার সেসব ছবিগুলো সেই রুমে কি করে আসলো বলুন? সেই রুমে আপনার আর আমার ছবি কি করে? বলুন, কিভাবে সম্ভব এটা? জাঙ্কুক তখন বলল, কি আবল তাবল বকছো বেবি গার্ল? তুমি এই ঘরে ঘুমিয়েছিলে রাতে আর এখন উঠেছো মাত্র। না, আপনি মিথ্যা বলছেন। এবারে সবাই আমাকে মিথ্যা বলছে। আপনারা আমার কাছে অনেক কিছু লুকিয়েছেন। শান্ত হতে কিছুই লুকাইনি আমরা। তোমার স্ট্রেস হয়েছে আর কিছুই না। আমি প্রমাণ করছি, চলেন আমার সাথে। ওই রুমে আপনার আর আমার ছবি আছে, চলুন। জোর করে জাঙ্কুককে সেই রাতের রুমটাতে নিয়ে গেল, কিন্তু সেখানে তে আর জাঙ্কুকের কোনো ছবি ছিল না। তে তখন মনে মনে ভাবলো, তাহলে কি আমি সত্যি স্বপ্ন দেখেছিলাম? এখানে তো কোনো ছবি নেই। আর আর আমার আর জাঙ্কুকের তো ছবি ছিল, তাহলে সেগুলো কোথায় গেল? তার মানে কি আসলে সেটা আমার স্বপ্ন ছিল? কথাটা ভাবতে ভাবতে তে আবারও জ্ঞান হারিয়ে ফেললো। বিছানায় শুয়ে আছে তে। জাঙ্কুক ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার জাঙ্কুককে বলল, জাঙ্কুক তোমার ছবিগুলো আগে সরিয়ে নেওয়া উচিত ছিল। তে ছবিগুলো না দেখলে এমন হাইপার হতো না। তুমি ভালো করে জানো তের অ্যাক্সিডেন্টের কারণে তের অতীতের সব কথাই ভুলে গেছে। এখন যদি জোর করে তেকে কিছু মনে করাতে চাও, তাহলে হিতে বিপরীত হতে পারে। তে আরো অসুস্থ হয়ে যেতে পারে। তাই তেকে জোর করে কিছু মনে করানোর চেষ্টা করো না প্লিজ। সময় আসলে তে সব কিছু নিজেই মনে পড়ে যাবে। ডাক্তার চলে যাওয়ার পর জাঙ্কুক তের হাত চেপে ধরে বসে কান্না করছে আর বলছে, কি করে ভুলে গেলি তে আমাকে? তুই তো বলেছিলিস তোর জাঙ্কুক ভাইয়াকে কোনো দিনও ভুলবি না, তাহলে কি করে ভুলে গেলি বল? একটা অ্যাক্সিডেন্ট আমাদের জীবনের সব কিছু এলোমেলো করে দিল। এই অ্যাক্সিডেন্টে তুই সব কিছুই ভুলে গেলি। তোর জাঙ্কুক ভাইয়াকেও ভুলে গেলি, যাকে তুই এতটা আদর করতি। সেই মানুষটাকে কি করে ভুলে গেলি তুই? সেই মানুষটাকে তুই আজ এত ঘৃণা করিস। তোর কি একবারও মনে পড়ে না তোর জাঙ্কুক ভাইয়ার কথা, সেই সব দিনের কথা? সেই ছোটবেলা থেকেই আমি তোকে ভালোবাসি। পড়াশোনার জন্য দেশের বাইরে গিয়েছিলাম, কিন্তু কথা দিয়ে গিয়েছিলাম যে দেশে এসে তোকে বিয়ে করব, তোকে কোনোদিনও ভুলে যাব না। তাহলে তুই কেন আমাকে ভুলে গেলি? তুই কেন ভুলে গেলি বল? কেন ঘৃণা করিস আমাকে? আমি তো আমার কথা রেখেছি, তোকে আজও ভালোবাসি, তোকে বিয়েও করেছি, কিন্তু তুই তোর কথা কেন রাখলি না?
কেন একটা অ্যাক্সিডেন্ট আমাদের জীবনকে এভাবে এলোমেলো করে দিল? কেন তোকে আমার কাছ থেকে এত দূরে সরিয়ে নিল? বিকালে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। জাংকুক অফিসের কাজ করছিল ল্যাপটপে। হঠাৎ করে একটা মেয়ে ঝড়ের বেগে এসে জাংকুককে জড়িয়ে ধরলো। ঘটনার আকস্মিকতায় তে প্রচুর অবাক হয়ে গেল। মনে মনে ভাবলো, কে এই মেয়েটা যে অন্য একজনের স্বামীকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে? মেয়েটার উপর কেন জানি তে প্রচন্ড রাগ হচ্ছে। জড়িয়ে ধরেছে ছাড়ার নাম নেই। পরপুরুষের সাথে এত চিপকানোর কি দরকার আছে? জাংকুকের বউ আছে, তারপরেও এমন ভাবে ধরে রেখেছে মেয়েটা যেন জাংকুক অবিবাহিত। মেয়েটা জাংকুককে ছাড়তেই জাংকুকের ফুপি তের কাছে আসলো আর বলল, তে, ওর নাম হচ্ছে আয়ু, আমার মেয়ে, আজকে লন্ডন থেকে ফিরলো। জাংকুক কিছু না বলে ঘরে চলে গেল। আয়ু জাংকুকে যাওয়ার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে, আর তে আয়ুর দিকে। কেন যেন আয়ুর তাকিয়ে থাকাটা তের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। অনেক রাত হয়েছে, জাংকুক এখনো বাসায় ফেরেনি। কোথায় আছে তা দেখার জন্য তে নিচে নামতে দেখলো জাংকুক আয়ু রোজ হাসাহাসি করছে। আয়ু আড্ডার ছলে বারবার জাংকুকের কাছে আসার চেষ্টা করছে। না চাইতেও কেন যেন বারবার তের চোখ জাংকুক আর আয়ুর উপর আটকে যাচ্ছে। খুব অস্বস্তি হচ্ছে তার। আয়ুর এমন ঢলাঢলি সহ্য করতে পারছে না তে কিছুতেই। তে এরপর বাধ্য হয়ে কোনো কিছু না ভেবেই জাংকুকের কাছে গেল আর বলল, এই যে শুনছেন? জাংকুক অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে, যেন ভূত দেখছে। মনে মনে ভাবলো, তের আবার কি হলো? তে আবারও বলল, এই যে শুনছেন? কি হলো? শুনছেন আমার কথা? জাংকুক অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে আর বলল, তুমি এভাবে ডাকছো আমায় কেন? আমি কি আপনাকে ডাকতে পারি না? না, ঠিক তা নয়। বলো কি বলতে চাও? আপনি ঘরে আসুন, অনেক রাত হয়েছে আর আমার ঘুম পাচ্ছে। জাংকুক কিছু বলতে যাবে তার আগে আয়ু বলতে শুরু করলো, আরে তে ভাবি, ঘুম পাচ্ছে তো ঘুমাও, জাংকুককে ছাড়া যাবে না। জাংকুক আমার সাথে, আমাদের সাথে থাকুক। এতদিন পর দেখা হয়েছে আমাদের সাথে, একটু আড্ডা দেবে না বুঝি? আয়ুর কথায় যেন তে শরীরে আগুন ধরিয়ে দিল। মনে মনে ভাবলো, মেয়েটার সাহস দেখে অবাক হচ্ছে। আমার স্বামীকে আমার সাথে যেতে দিবে না? তে জাংকুকের হাত ধরে জাংকুককে উঠে দাঁড় করালো আর আয়ুর উদ্দেশ্যে বলল, আয়ু আপু, তোমরা আড্ডা কালকে দিও, কিন্তু এই সময়টা স্বামী স্ত্রীর পার্সোনাল। এই সময়টার ভাগ আমি কাউকে দিতে পারবো না। জাংকুক এখনো তের দিকে হাঁ করে তাকিয়ে আছে। এমন কথা তের মুখ থেকে আশা করেনি জাংকুক। জাংকুককে উদ্দেশ্য করে তে তখন বলল, চলুন ঘরে, দাঁড়িয়ে আছেন কেন? জাংকুক তখন বলল, চলো মহারানী। মহারানী কেমন যেন পরিচিত লাগছে তের কাছে শব্দটা। অত কিছু না ভেবে ঘরে চলে গেল তে। জাংকুক ফ্রেশ হতে গেছে আর তে ভাবছে, তে এসব কি বললো নিচে? জাংকুকের সাথে আয়ুকে দেখে তারা তো হিংসা কেন হচ্ছে? যেসব কথা সে নিচে বলে এলো, এগুলোই বা কেন বললো? নিশ্চয়ই জাংকুক এখন এগুলোর অন্য কোনো মানে বের করবে। ব্যালকনিতে দাঁড়িয়ে নিজে নিজেই কথাগুলো ভাবছিল তে, তখনই হঠাৎ করে পেছন থেকে কেউ জড়িয়ে ধরলো তেকে। আচমকা এমন হওয়াতে তের চোখ দুটা বড় বড় হয়ে গেল। তের ঘাড় থেকে চুলগুলো সরিয়ে দিয়ে তের ঘাড়ে নাক ঘষছে জাংকুক। মনে মনে যা ভেবেছিল তাই হয়েছে। তের বলা কথাগুলোর উল্টা অর্থই বের করেছে জাংকুক। এই লোকটা কেন যে এত বেশি বুঝে? জাংকুকের হাত দুইটা তের কোমরে বিচরণ করছে, কেমন যেন ঘোরের মতো লাগছে সব। তেকে নিজের দিকে ঘুরিয়ে দিয়ে তের মুখটা তার দু হাতের আদলে নিয়ে নিল জাংকুক। নেশা লাগানো চোখে তাকিয়ে আছে তের দিকে। কেন জানি না তের ভীষণ লজ্জা লাগছে। জাংকুক আস্তে আস্তে তার মুখটা তের মুখের কাছে নিয়ে আসলো। তার এত কাছে আসাতে জাংকুকের গরম নিঃশ্বাস তের মুখে পড়ছে। জাংকুক তার ঠোঁট দুইটা এগিয়ে আনছিল তের কাছে, তখনই কি মনে করে তে জাংকুককে থামিয়ে দিল। জাংকুক ভ্রু কুঁচকে তের দিকে তাকিয়ে আছে রাগে। হয়তো বোঝার চেষ্টা করছে তে মানা করলো কেন। জাংকুকের এভাবে তাকিয়ে থাকায় ভীষণ অস্বস্তি হচ্ছিল তের। তে তখন বলল, ওভাবে কি দেখছেন? থামিয়ে দিলে কেন আমাকে? আমি না বলেছি নিজে থেকে আমার কাছে আসবেন না কখনো? তাহলে নিচে থেকে ডেকে আনলে কেন? পার্সোনাল সময় কাটাবে বলে। ওই আয়ু শাকচুন্নির থেকে সরিয়ে আনতে কিভাবে ঢলাঢলি করছিল আপনার সাথে। তো সমস্যা কি? সমস্যা কি মানে? কিভাবে আপনার সাথে বারবার গা ঘষাঘষি করছিল? একজন বিবাহিত পুরুষের সাথে কি এমন চিপকে থাকে, তাও আবার তার বউয়ের সামনে? এর জন্যই নিয়ে এসেছি আপনাকে। কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি তে পাখি। আর ইউ জেলাস? আমি আবার জেলাস হবো কেন? মোটেও না। তাহলে আমি যাচ্ছি। কোথায় যাচ্ছেন আপনি? ওই আয়ুর কাছে।
আয়ুর কাছে? আয়ুর কাছে মানে কি? তুমি তো কিস করতে দিলে না, কিন্তু আয়ুর কাছে গেলে সবই করতে দিবে। সব করতে দিবে মানে? সব মানে বোঝো না? সব মানে সব। ছোট বাচ্চা নই আমি, সব মানে বুঝি। আয়ু আপনাকে সব কেন দেবে? আয়ু ছোট থেকেই আমাকে পছন্দ করে, তাই একবার আমি ওর কাছে গেলে সব দিয়ে দিবে। আপনি ওর কাছে কেন যাবেন? আপনি যাবেন না ওর কাছে। ঘরে বউ থাকতেও যদি বউয়ের কাছ থেকে ভালোবাসা আদর না পাই, তাহলে তো বাইরে যেতেই হবে, তাই না? না না, আপনি যাবেন না। কেন যাব না বলো তো? জাঙ্কুকের কথায় তে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তখন তেকে বলো, রুমটা লক করে রাখো, আমি যাচ্ছি। জাঙ্কুককে আর কিছু বলতে না দিয়ে জাঙ্কুকের ঠোঁট দুইটা নিজের ঠোঁট দিয়ে চেপে ধরলো তে। কিছুক্ষণ এভাবে থেকে জাঙ্কুককে ছেড়ে দিল। জাঙ্কুক হতভম্ব হয়ে তের দিকে তাকিয়ে আছে। তে নিজেও নিজের কাছে ভীষণ লজ্জিত। না জানি কি হয়েছিল তের। তে যে এমন কিছু করতে পারে সেটা তের ধারণার বাইরে ছিল। তে একটু দূরে দাঁড়িয়ে লজ্জায় মাথা নিচু করে আছে। জাঙ্কুক তের দিকে আগাচ্ছে। জাঙ্কুক তের কাছে এসে তেকে কোলে তুলে নিল। তেল এখনো লজ্জায় তার দিকে তাকাতেই পারছে না। হয়তো তাকালে বুঝতে পারতো জাঙ্কুক কেমন নেশা ভরা দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজের সমস্ত ভর তের উপর ছেড়ে দিল। ডুবে গেল জাঙ্কুক আর তে ভালোবাসার রাজ্যে। সকালে গোসল করে বসে আছে তে। জাঙ্কুক কখন উঠবে সেই আশায় বের হবে বাসা থেকে আর ইয়োনোর সাথে দেখা করবে, কিন্তু জাঙ্কুকের ওঠার কোনো নামই নেই। এই যে মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। উফ, একটা মানুষ এত কি করে ঘুমায়? নিচে গিয়ে কিচেন থেকে একবার ঘুরে এলোতে জাঙ্কুক এখনো ঘুমাচ্ছে। হঠাৎ করে তের মাথায় একটা শয়তানি বুদ্ধি খেললো। এক গ্লাস পানি জাঙ্কুকের মুখে ঢেলে দিল। জাঙ্কুক হচকচিয়ে লাফ দিয়ে উঠে পড়লো। আর জাঙ্কুকের এমন কাক ভেজার রূপ দেখে তে হেসে কুটি কুটি হচ্ছে। জাঙ্কুক রাগী দৃষ্টিতে তের দিকে এগিয়ে আসছে। হাসিও পাচ্ছে তের, আবার ভয়ও পাচ্ছে সে। তে যেতে যেতে আলমারির সাথে আটকে গেল। জাঙ্কুক এসে থেকে জড়িয়ে ধরে তার ভেজা চুলগুলো ঝাঁকিয়ে সব পানি তের মুখে ছিটিয়ে দিল। তে এখনো মুখ টিপে হাসছে। জাঙ্কুক থেকে কোলে তুলে খাটে শুয়ে দিল। তে তখন বলতে লাগলো, কি করছেন কি? ছাড়েন। না, ছাড়বো না, এটা তোমার পানিশমেন্ট। কিসের পানিশমেন্ট? আমাকে ঘুম থেকে উঠানোর আর ভিজিয়ে দেওয়ার পানিশমেন্ট। এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? জাঙ্কুক দুষ্টু একটা হাসি দিয়ে বলো, রাতে তো ঘুমাতেই দিলে না বউজান, এখন কি সকালেও ঘুমাবো না? তে লজ্জায় মাথা নিচু করে নিল আর বলো, আপনার কি লজ্জা নাই? এগুলো কেউ বলে? এই তুমি কি লজ্জা পাচ্ছ বউজান? তোমার গাল দুটো একদম লাল হয়ে গেছে। তে তখন বলো, লজ্জা লজ্জা কেন পাবো? আপনি সরুন আমার উপর থেকে, দরজা খোলা আছে, কেউ এসে পড়বে তো। জাঙ্কুক তখন বলো, কেউ আসবে না, আর এলেই বাকি, আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা রোম্যান্স করতেই পারি। কথাটা বলেই জাঙ্কুকের ঠোঁট দুইটা নিজের দখলে নিয়ে নিল। আর ওই সময় আয়ু দৌড়ে রুমে ঢুকে গেল। তে আর জাঙ্কুককে এভাবে দেখে আয়ু জোরে চিৎকার দিয়ে উঠলো। আয়ুকে দেখে তে আর জাঙ্কুক দুজনই ভীষণ লজ্জা পেয়েছে। জাঙ্কুক দেখে ছেড়ে উঠে দাঁড়ালো আর তে আঁচলটা ঠিক করে নিল। এমন পরিস্থিতির জন্য কেউই প্রস্তুত ছিল না। জাঙ্কুক কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। তে লজ্জায় লাল হয়ে মাটির দিকে তাকিয়ে আছে। লজ্জা কাটিয়ে আয়ুর দিকে তাকাতেই দেখলো আয়ুর চোখে পানি টলমল করছে। এই পানির রহস্য তে বুঝতে পারলো না। এরপর জাঙ্কুক বাসা থেকে বের হতেই তেও বেরিয়ে পড়লো ইয়োনোর সাথে দেখা করতে। পার্কে গিয়ে ঢুকতেই দেখলো ইয়োনো আগে ভাগেই বসেছিল। ইয়োনোর সামনে দাঁড়াতে ইয়োনো তখন তের দিকে কিছুক্ষণ তাকিয়ে চুপ করে বসেছিল। তে ইয়োনোর দিকে না তাকিয়ে মাথা নিচু করে বলো, কি হয়েছে ইয়োনো? তুমি আমাকে ডেকেছিলে কেন? ইয়োনো অনেকক্ষণ তের দিকে তাকিয়েছিল। এরপর তেকে বলল, আমি জানি তে, তুই এই বিয়ে ইচ্ছে করে করিসনি। নিশ্চয়ই এর পিছে তোর কোনো কারণ ছিল। কালকেও তুই বললি তুই উপায়হীন ছিলি। আমাকে বলতে তোর এমন কি সমস্যা ছিল যার জন্য তুই আমাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করলি? ইউনোর কথায় তের চোখ ভিজে গেছে। মানুষটা এখনো দেখে কতটা বিশ্বাস করে। ভরসার একটা হাত পেয়ে তে ইউনোকে সব কথা খুলে বলতে বলতে কান্নায় ভেঙে পড়লো তে। তের কথাগুলো শুনে মনে হচ্ছে ইয়োনো আকাশ থেকে পড়লো। ইয়োনো তখন তেকে বলল, এত কিছু হয়ে গেছে তোর সাথে তে, আর তুই একটা বারও বলিস নাই আমাকে। তুই যদি সেদিন রাতে আমাকে সব বলতি, পরের দিন সকালেই আমরা বিয়ে করে নিতাম।
তাহলে আর ওই জাঙ্কুক তোকে ব্ল্যাকমেল করে বিয়ে করতে পারতো না। তে তখন বলল, আমি কখনো স্বপ্নেও ভাবি নাই আমার সাথে এমন হবে। একদম সাদাসিধে একটা মেয়ে ছিলাম আমি, সেই আমার জীবনে এত উথাল পাথাল। আমি যদি এর পরেও তোমাকে বিয়ে করতাম সেটা তো তোমাকে ঠকানো হতো ভাইয়া। তখন বলো, তুই কিছু ভাবিস না, জাঙ্কুক সব কিছু জোর করে করেছে, তোর ইচ্ছে ছিল না, তাই তুই ওই বাড়ি আর ফিরে যাবি না। আজকে এখনই আমার সাথে পালিয়ে যাবি, আমরা অনেক দূরে চলে যাব, যেখানে জাঙ্কুকের কোনো ছায়াও পৌঁছাতে পারবে না। সে তখন বলল, না না ভাইয়া, আমি জাঙ্কুককে ছেড়ে আপনার সাথে যেতে পারবো না। আপনি আমাকে ভুল বুঝবেন না, কিন্তু জাঙ্কুক আমার স্বামী, জাঙ্কুক আমার সাথে যাই করেছে, কিন্তু আমি জানি সে আমাকে ভীষণ ভালোবাসে। হয়তো আজও মুখে সে কিছুই বলেনি, কিন্তু তার চোখ বলে দেয় সে আমাকে কতটা ভালোবাসে। ইয়োনো তখন বিরক্ত হয়ে বলল, তুই এসব কি বলছিস রে? যেই লোকটা তোর সাথে এত বড় অন্যায় করলো, তুই তার সাথে থাকতে চাস? সেই লোকটাকে আমি ভালোবেসে ফেলেছি ইয়োনো ভাই, এখন সে চাইলেও তার থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব না। তুই পাগল হয়ে গেছিস, তুমি যা ইচ্ছে ভাবতে পারো। আমি শুধু চেয়েছিলাম তুমি সত্যিটা জেনে নাও, আর আমাকে পারলে ক্ষমা করে দিও ইয়োনো ভাই। ইয়োনো আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চুপচাপ চলে গেল। এতক্ষণ তে আর ইয়োনোর থেকে একটু দূরে বসেই সবটা দেখছিল জাঙ্কুক। এতক্ষণ চিন্তিত থাকলেও এখন তার মুখে একটা প্রশান্তির হাসি। ইয়োনো এখনো আগের পজিশনেই বসে আছে, হয়তো অনেকটা অবাক হয়েছে তের কথা শুনে। জাঙ্কুক মুচকি হেসে মনে মনে ভাবতে লাগলো, স্মৃতির উপর ভালোবাসা নির্ভর করে না, ভালোবাসা তার রাস্তা ঠিকই খুঁজে নেয়। জাঙ্কুকের ভালোবাসার কাছে হেরে গিয়ে তেও ভালোবেসে ফেলেছে জাঙ্কুককে। জাঙ্কুক সেখান থেকে চলে গেল। আজকে মনটা একটু ভালো, খুশি খুশিও লাগছে বেশ। তে ইয়োনোকে সবটা বলতে পেরে তার মনের একটা বোঝা নেমে গেছে। তে তখন মনে মনে ভাবলো, কিন্তু আমি কি সত্যি জাঙ্কুককে ভালোবেসে ফেলেছি? জাঙ্কুকের মতো একটা খারাপ মানুষকে কিভাবে ভালোবাসলাম আমি? কথাগুলো ভাবতে ভাবতে ঘরে যাচ্ছিল তে, তখনই আয়ুর ঘরের বাইরে থেকে কান্নার শব্দ পেলোতে। কারো কথা কান পেতে শোনা ঠিক না, কিন্তু নিজের কৌতূহলকে দমিয়ে রাখতে না পেরে শুনতে লাগলো তে আয়ু কি বলছে। যতদূর বুঝেছে আয়ু ফোনে কথা বলছে। এমনটা করো না প্লিজ, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? তুমি ওই কালকের মেয়েটার জন্য আমাকে ছেড়ে দিতে চাইছো? তোমার সব কথা আমি শুনবো, যেভাবে চাইছো ঠিক সেভাবেই নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছি। এখন যখন আমার এই অবস্থা, তখন তুমি আমাকে ছেড়ে দিচ্ছ কেন? জাঙ্কুক, কেন এমন করছো? বলো না প্লিজ। আয়ুর মুখ থেকে জাঙ্কুকের নাম শুনে তের বুকটা ছ্যাঁত করে উঠলো। মনে মনে ভাবলো, তার মানে জাঙ্কুক আর আয়ুর আগে থেকে রিলেশন ছিল। তার মানে আমি জাঙ্কুক আর আয়ুর মাঝখানে চলে এসেছি। এরপর আয়ু যা বলল তা শোনার পর তের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আয়ু বলতে লাগলো, প্লিজ জাঙ্কুক, এমন করো না। আমার কথা নাই বা চিন্তা করলে তোমার অনাগত সন্তানের কথাটা চিন্তা করো। এই পৃথিবীতে তোমার সন্তান আসতে চলেছে, ওর বাবার পরিচয় ছাড়া আমি কিভাবে ওকে এই সমাজে আনবো বলো? একটা বার আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে ফিরিয়ে দিও না জাঙ্কুক। আয়ুর ঘরের সামনে থেকে আস্তে করে সরে এলোতে তের পা দুটো যেন আর চলছে না। মনে মনে ভাবলো, ছি, জাঙ্কুক এতটা নিচে নামতে পারে, ভাবতে আমার কষ্ট হচ্ছে। আমি যে জাঙ্কুককে ভালোবাসতে শুরু করেছিলাম, আর সে কিনা অন্য একটা মেয়ের সন্তানের বাবা হতে চলেছে। এই মুহূর্তে তের কান্না করা উচিত, কিন্তু চোখ দিয়ে তের পানি পড়ছে না। ঝর্ণার নিচে বসে কাঁদছে তে, নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে তার। এই মাত্র তো জাঙ্কুককে ভালোবাসতে শুরু করেছিল, তাহলে কেন এমন হলো? তে আরো ভাবতে লাগলো, কেন বারবার আমার সাথে এমন হয়? আমার কি খুশি হওয়ার অধিকার নেই? আমি তো জাঙ্কুককে ঘৃণা করতাম, তাহলে কেন জাঙ্কুকের প্রতি দুর্বল হলাম? কেন ভালোবাসলাম তার মতো একটা লম্পটকে? জাঙ্কুক এতটা খারাপ এখন আমার বিশ্বাস হচ্ছে না। আমার মন বলছে জাঙ্কুক এমন কিছু করতে পারে না, কিন্তু আমি যে নিজের কানে শুনেছি, তবু আমার মন যে জাঙ্কুককে নির্দোষ বলছে। আমি কি তাহলে ভুল শুনেছি? হয়তো আয়ুর সন্তানের বাবা জাঙ্কুক নয়, হয়তো আয়ুই মিথ্যা বলছে, হয়তো সবটা আয়ুর সাজানো নাটক, আমাকে আর জাঙ্কুককে আলাদা করার জন্য। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। কিন্তু আয়ু আমাকে আর জাঙ্কুককে আলাদা করতে চাইবে কেন? সে যাই হোক, আমাকে সবটা জানতেই হবে। তে তাড়াতাড়ি শাড়ি পাল্টে নিয়ে আয়ুর ঘরে চলে গেল। উদ্দেশ্য আয়ু সত্য বলছে নাকি মিথ্যা তা যাচাই করা।
খোঁজাখুঁজির পর যা পেল সেটা দেখে তের মাথায় আকাশ ভেঙে পড়ল। তে ভেবেছিল হয়তো আয়ু তে আর জাঙ্কুককে আলাদা করার জন্য মিথ্যা বলছে, প্রেগনেন্ট হওয়ার নাটক করছে। কিন্তু না, আয়ু সত্যি 3 মাসের প্রেগনেন্ট। প্রেগনেন্সির রিপোর্টগুলো যেন থেকে চিৎকার করে বলছে আয়ু সত্যি মা হতে চলেছে। সব শেষ হয়ে গেল তের। জাঙ্কুক আর আয়ু একে অপরকে ভালোবাসে, আর তাদের ভালোবাসার প্রমাণ হচ্ছে এই বাচ্চা। ওদের দুইজনের মাঝে তে চলে এসেছে। তের জন্য জাঙ্কুক আয়ু আর তার অনাগত সন্তানকে অস্বীকার করছে। জাঙ্কুক কি তাহলে আমাকে এতদিনে একটাবারের জন্য হলেও একটু ভালোবাসে নাই? কিন্তু আমি যে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছি, আমি কিভাবে থাকবো তাকে ছেড়ে? কিন্তু তার সাথেও যে থাকতে পারবো না। আমি আয়ু আর তার সন্তানের জীবন নষ্ট হতে দিতে পারবো না। আমি চলে যাব ওদের জীবন থেকে, অনেক দূরে চলে যাব। এরপর জাঙ্কুক বাড়ি ফিরে ফ্রেশ হয়ে তেকে খুঁজতে থাকে। সারা বাড়িতে কোথাও খুঁজে না পেয়ে জাঙ্কুকের মাথায় রক্ত উঠে যায়। জাঙ্কুকের ভয় হয় হয়তো তে ওকে ছেড়ে চলে গেছে। জাঙ্কুক গাড়ির চাবি নিয়ে নিচে নামতে যাবে, তখনই রোজ তাকে জানায় তে ছাদে আছে। জাঙ্কুক এক ছুটে ছাদে চলে যায়। সেখানে তেকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন জাঙ্কুকের প্রাণ ফিরে পায়। জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরল বুকে। তের গালে কপালে অসংখ্য চুমু খেলো। জাঙ্কুক তখন তেকে বলল, আমাকে না জানিয়ে তুমি এখানে কি করছিলে? জানো তোমাকে বাড়িতে দেখতে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল, কতটা ভয় পেয়েছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে করেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের চোখে তেকে হারিয়ে ফেলার ভয় দেখতে পারছে তে, কিন্তু তেকে যে হারাতেই হবে, তা না হলে জাঙ্কুকের সন্তান যে ওর প্রাপ্য অধিকারটুকু পাবে না। জাঙ্কুক তেকে আবারও জড়িয়ে ধরল। তে তখন বলল, আমি আপনার সাথে থাকতে চাই না জাঙ্কুক, আমি ডিভোর্স চাই। তের এমন কথা শুনে জাঙ্কুক থেকে ছেড়ে দিল আর বলো, হোয়াট? কি বলছে কি এসব তুমি? যা শুনছেন তাই। আমি ডিভোর্স চাই, আপনার সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব না। তোমার কি হয়েছে তে? হঠাৎ এসব কথা কেন বলছো? কি সমস্যা হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? আমাকে বলো। না জাঙ্কুক, কেউ আমাকে কিছু বলেনি, কিন্তু আপনার মতো একটা চরিত্রহীন লম্পটের সাথে সারাটা জীবন কাটানো আমার পক্ষে আর সম্ভব না। কথাটা শেষ করতে দেরি হলেও গালে একটা চড় পড়তে দেরি হলো না। জাঙ্কুক এতটাই জোরে চড়টা মেরেছে যে তের মাথার ঝিম ধরে গেছে। জাঙ্কুক আবারও থেকে বুকে জড়িয়ে নিল আর বলল, আমি সরি কলিজা, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, কিন্তু বিশ্বাস করো আমি চরিত্রহীন নয়। আমি আজ পর্যন্ত তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ মেলে পর্যন্ত তাকাইনি। কোনো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্টই ছিল না কখনো, কারণ সেই শুরু থেকেই আমি তোমার মোহে আটকে আছি। তে তখন বলল, কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাননি, কিন্তু আয়ুকে প্রেগনেন্ট করে এখন ছেড়ে দিতে পারছেন? একটা বড় ভাবলেন না ওর বাচ্চার কি হবে? বাবার পরিচয় ছাড়া কিভাবে এই সমাজে বড় হবে ওই শিশু? জাঙ্কুক বেশ অবাক হয়ে গেল আর বলল, কি বলছো কি তুমি এসব? মাথা ঠিক আছে তোমার? আয়ুকে আমি প্রেগনেন্ট করেছি? তোমাকে কে বলেছে আয়ু প্রেগনেন্ট? তে তখন বলল, আমি আয়ুর প্রেগনেন্সি রিপোর্ট দেখেছি, 3 মাসের প্রেগনেন্সি। আমি আপনার আর আয়ুর ফোনের কথা শুনেছি। আপনি এই বাচ্চাকে অস্বীকার করছেন এখন, সেটা শুধুমাত্র আমার জন্য। তাই আমি আপনাদের জীবন থেকে চলে যাব। আপনি আপনার ভালোবাসার বাচ্চা নিয়ে সুখে থাকবেন। জাঙ্কুক আবারও ঠাস করে একটা চড় বসিয়ে দিল তের গালে। এতক্ষণ নিজেকে শক্ত রাখলেও দ্বিতীয়বারে চড়টা সহ্য করতে পারল না তে। ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠল। জাঙ্কুক তখন তেকে বলে, চুপ, একদম চুপ, একদম বাচ্চাদের মতো ন্যাকা কান্না করবি না। কি মনে করিস তুই নিজেকে? মাদার টেরেসা নাকি আরো বড় কিছু? পুরো দুনিয়ার মানুষের সুখের গ্যারান্টি কি তুই নিয়ে ঘুরিস? আয়ু বলেছে আমার সন্তানের মা হতে চলেছে, আর তুইও সেটাই বিশ্বাস করলি। একটাবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলি না যে কথাটা কতখানি সত্য? মনে রেখোতে সবসময় চোখে দেখা বা কানে শোনা সত্যি হয় না। জাঙ্কুকের কথা এখন তের মাথায় কাজ করছে। মনে মনে ভাবলো, এটা আমি কেন ভাবি নাই? আয়ু তখন ফোনে কেন এই কথাগুলো বলছিল? জাঙ্কুক আর সে তো একই বাড়িতে থাকে, সামনাসামনিও তো এগুলো বলতে পারতো। জাঙ্কুককে এভাবে অবিশ্বাস করে আমি অন্যায় করেছি। সত্য মিথ্যা যাচাই না করে এভাবে রিয়েক্ট করা ঠিক হয়নি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল আর কথাগুলো ভাবছিল তে। জাঙ্কুক আবারও বলতে শুরু করলো, তুমি যে আয়ুর সত্যবাদী কথা শুনে আমাকে অবিশ্বাস করে
চলে গেছো এখান থেকে। এখনই সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। জাঙ্কুকদের হাত ধরে টেনে তেকে নিচে নিয়ে গেল। আয়ুর রুমের বাইরে থেকে দাঁড় করিয়ে জাঙ্কুক ভেতরে ঢুকলো আর বলল, আয়ু। জাঙ্কুক, তুমি এই সময়? আয়ু, তুমি নাকি প্রেগনেন্ট? জাঙ্কুকের প্রশ্নে আয়ুর চেহারার রং পাল্টে গেল হঠাৎ। আমতা আমতা করে বলো, কি 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 বলছো কি এসব? আয়ু, তুমি খুব ভালো করে জানো আমি কি বলছি। তুমি প্রেগনেন্ট এটা সত্যি হলেও এই বাচ্চার বাবা আমি না, এটা তুমিও ভালো করেই জানো। জাঙ্কুক, তুমি ভুল বুঝছো, এসব মিথ্যে। তে তোমাকে বানিয়ে বানিয়ে বলছে সব। জাঙ্কুক আয়ুর গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল আর বলল, একটা কথাও মিথ্যা না। তুমি তেকে এসব বলেছো ইচ্ছে করে, যাতে আমাকে আর তেকে আলাদা করতে পারো। আর এসব যদি মিথ্যেই হয় তাহলে তুমি জানলে কি করে যে কথাগুলো আমাকে তে বলেছে? কি হলো, চুপ করে আছো কেন? আসলে জাঙ্কুক, এখন তুমি প্লিজ ওই টিভি সিরিয়ালের নায়িকাদের মতো লজিক দিতে এসো না যে আমি ড্রিঙ্কস করে তোমার কাছে গিয়েছিলাম, পরে সব ভুলে গেছি। আর এমনিতেও আমার কাছে আমার ইনোসেন্সের প্রমাণ আছে। তোমার প্রেগনেন্সির রিপোর্টে লেখা যে তুমি 3 মাসে প্রেগনেন্ট, অথচ তুমি 6 মাস ধরে দেশের বাইরে ছিলে। আর আমিও এই 6 মাসে একটা বারও তোমার কাছে দেশের বাইরে যাইনি। তাহলে কি করে সম্ভব বলো? তখন ভয় পেয়ে যায় আর কান্না করে বলে, জাঙ্কুক, জাঙ্কুক আমাকে ক্ষমা করে দাও। তুমি তো জানো আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। তেকে তুমি আমার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছ, এটা আমার সহ্য হচ্ছে না জাঙ্কুক। জাঙ্কুক তখন মেজাজটা খারাপ করে বলল, আর ইউ ম্যাড আয়ু? তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তে আমার ওয়াইফ, আমার জীবনের সবার চেয়ে ওর গুরুত্ব বেশি। কিন্তু কিন্তু জাঙ্কুক, আমি তোমার ছোটবেলার বন্ধু। জাঙ্কুক ভীষণ রেগে গেল আয়ুর এমন কথা আর বলো, শাট আপ আয়ু, জাস্ট শাট আপ। তোর এই লেম লেম রিজন আমি আর নিতে পারছি না। তোর একটা বোকামির জন্য আমার আর তের সংসার ভেঙে যেতে পারতো। সরি জাঙ্কুক, আমি তের কাছে ক্ষমা চেয়ে নিব। আই ডোন্ট নিড ইউর সরি। তুই কালকে এই বাড়ি থেকে বিদায় হবি। যদি কালকে বাড়ি থেকে না যাস তাহলে ফুপ্পি আম্মুকে সব বলতে বাধ্য হব আমি। প্লিজ জাঙ্কুক, আম্মুকে কিছু বলো না। আম্মু জানতে পারলে অনেক কষ্ট পাবে। আর আর আমি সত্যি প্রেগনেন্ট না। আসলে তে আর তোমাকে দেখে জেলাস ফিল করছিলাম, তাই আমি তোমাদের দুজনকে আলাদা করার জন্য প্রেগনেন্সির নাটক বানিয়েছি। এসব কিছু মিথ্যে। ওই ওই রিপোর্ট, ওই সব কিছু মিথ্যে জাঙ্কুক। জাঙ্কুক তখন আয়ুকে বলো, আমি অত কিছু জানতে চাই না। তুই এই বাসা থেকে বিদায় হবি বাস। আর আমি তোকে 2টা অপশন দিচ্ছি, চয়েস ইজ ইয়োর। জাঙ্কুক আয়ুর রুম থেকে বেরিয়ে তেকে একটা রাগি লুক দিয়ে চলে গেল। আর তে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে তার। মনে মনে ভাবলো, এমন একটা মেয়ের কথা শুনে আমি আমার স্বামীকে সন্দেহ করেছি। নিশ্চয়ই আমার কথায় জাঙ্কুক অনেক কষ্ট পেয়েছে, তার কাছে আমার ক্ষমা চাইতে হবে। ঘরে গিয়ে দেখলো জাঙ্কুক শুয়ে পড়েছে, কিন্তু এখনো ঘুমায়নি। জাঙ্কুকের সামনে গিয়ে কয়েকবার কান্না কান্না চেহারা বানিয়ে জাঙ্কুককে ডাকলোতে, কিন্তু জাঙ্কুক সাড়া দিল না। বোঝাই যাচ্ছে জাঙ্কুক ভীষণ রেগে আছে। তো একটা ভেবে তে জাঙ্কুকের উপর শুয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। তের এই কাজে জাঙ্কুক রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। তে তখন বলল, এভাবে রাগ করে আছেন কেন? আই এম সরি। তো সরো আমার উপর থেকে। তে, না, নামবো না। আমাকে প্লিজ ক্ষমা করে দেন, আর কখনো এমন হবে না। সত্যি এবারের মতো ক্ষমা করা যায় না আমাকে? জাঙ্কুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখে বুকে জড়িয়ে নিল। সকালে ঘুম থেকে উঠে নিজের উপর ভারী কিছু অনুভব করলো তে। চোখ মেলে দেখলো জাঙ্কুক ঘুমিয়ে আছে তার বুকের উপর। জাঙ্কুক এভাবে দেখে পুরানো কথা মনে পড়ে গেল তের। এর আগেও একদিন জাঙ্কুক এভাবে তার উপর ঘুমিয়েছিল। সেদিন জাঙ্কুককে দেখে তের ভীষণ ঘৃণা হয়েছিল। আর আজকে তাকে দেখে এভাবে অনেক ভালো লাগছে। সত্যি হয়তো তে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে। জাঙ্কুকের মুখটা তের অনেক পরিচিত মনে হয়। কেন যেন মনে হয় এই মুখটা তের সারা জীবনের চেনা। তে মনে মনে ভাবলো, আমি কি আগে থেকেই জাঙ্কুককে চিনতাম? কোথাও কি দেখেছি তাকে? কিছুই তো মনে করতে পারছি না। জানি না কি হচ্ছে কি আমার সাথে। এসব বেশি কিছু ভাবতেও পারি না। মাথায় ভীষণ যন্ত্রণা হয়। জাঙ্কুকের কপালে ভালোবাসার পরও শেখে দিল তে। জাঙ্কুককে আস্তে করে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে নিচে পড়ে থাকা শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে নিল। ওয়াশরুমে গিয়ে পড়লো তে আরেক বিপদে। জামা আনেনি, তাই বাধ্য হয়েই একটা টাওয়েল জড়িয়ে বের হলো। ফ্রেশ হয়ে বের হতেই দেখলো জাঙ্কুক উঠে পড়েছে। এই লোকটা তো অসভ্য, এমনিতেও
কখনো তাড়াতাড়ি উঠবে না। আজকে তে এই অবস্থায় দাঁড়িয়ে আছে আর আজকে জাঙ্কুকে তাড়াতাড়ি উঠতে হলো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে, তের ভীষণ লজ্জা হচ্ছে, তাকাতে পারছে না। তে জাঙ্কুকের দিকে ভেজা চুলের পানিতে মেঝে ভিজে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে আলমারি খুললো তে। জাঙ্কুক পেছন থেকে এসে দেখে জড়িয়ে ধরলো। এ তখন বলল, এই যে মিস্টার, এটা কি হচ্ছে? ছাড়েন আমাকে, রেডি হয়ে নিচে যেতে হবে। না, ছাড়া যাবে না। আর তুমি নিচে গিয়ে কি করবে? বাড়িতে 1 ডজন সার্ভেন্ট আছে, এরকম লুচোগিরি বন্ধ করেন আর যেতে দিন। এমনিতেও রাতে ঘুমাতে পারিনি, মাথা ব্যথা করবে। দোষটা তোমার। এত সুন্দর হতে কে বলেছিল তোমাকে শুনি? তুমি এত সুন্দর না হলে তো আর বারবার রোম্যান্স করতে মন চাইতো না। এখন সব দোষ আমার, তাই না? অফকোর্স। এখন এত কথা না বলে আমাকে রোম্যান্স করতে দাও তো। তুই কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক তের ঠোঁট দুইটা তার দখলে নিয়ে নিল আর এক হাত তের কোমর আঁকড়ে ধরে রেখেছে আর অন্য হাত তের চুলের গভীরে বিচরণ করছে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে দিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর থেকে কোলে তুলে বিছানায় শুয়ে নিজের ভর তের উপর ছেড়ে দিয়ে থেকে জড়িয়ে ধরলো। তেও জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এরপর বিকালে জাঙ্কুক আর আয়ুকে একসাথে বাসায় আসতে দেখে তের বুকটা ছ্যাদ করে ওঠে, কারণ জাঙ্কুক আয়ুর হাত ধরে ওকে ভেতরে নিয়ে আসছে। না না, তে এসব কি ভাবছে? জাঙ্কুক তো সেদিন সব ক্লিয়ার করে দিয়েছে যে আয়ুর সাথে তার কোনো সম্পর্ক নেই। তে শুধু শুধু এত বেশি ভাবছে। জাঙ্কুক তেকে পাশ কাটিয়ে আয়ুকে নিয়ে উপরে চলে গেল। তেকে দেখেও না দেখার ভান করলো। তের জাঙ্কুকের উপর ভীষণ রাগ হচ্ছে। মনে মনে ভাবলো, আজকে আসুক, একদম কথা বলবো না এই জাঙ্কুকের সাথে। তে অনেকক্ষণ যাবত জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে রুমে, কিন্তু জাঙ্কুক এখনো আসছে না। কেন যেন খুব কষ্ট হচ্ছে। তে ভীষণ কান্না পাচ্ছে। তে কান্না করতে চাচ্ছে, কিন্তু জাঙ্কুককে এভাবে অন্য কারোর সাথে এত সময় ধরে সহ্য করতে পারছে না। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে তার। তে কান্না করছে আর বলছে, জানি না কোন অপরাধে শাস্তি দিচ্ছেন আমাকে জাঙ্কুক, শুধু এতটুকু জানি আর সহ্য হচ্ছে না। আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। এত অবহেলা পেতে হবে জাঙ্কুকের কাছ থেকে কখনো ভাবিও নি। এই ভালোবাসার চেয়ে ঘৃণা আর টর্চারগুলি বেশি ভালো ছিল। এত কষ্ট তো পেতে হতো না। কান্না করতে করতে কখন যেতে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ থেকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, এতটাই জোরে ধরে রেখেছে যে তে নড়তেও পারছে না। তের গালে কারো গরম নিঃশ্বাস পড়ছে। তে দেখতে চায় কে তার পাশে আছে, কিন্তু চোখ খুলতে পারছে না। হঠাৎ করে চোখ খুলে দেখলো তার পাশে কেউ নেই। তিনি মনে মনে ভাবলো, তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? ওয়াশরুমের দরজা খুলে জাঙ্কুক বেরিয়ে এলো। শাওয়ার নিয়েছে মনে হচ্ছে। ভেজা শরীরে শুধু একটা টাওয়েল পেঁচানো। জাঙ্কুক এমনিতেই অনেক সুদর্শন, তার উপর এই অবস্থায় তাকে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। কিন্তু তে তাকে দেখবে না। তে তার সাথে ভীষণ রেগে আছে, ভীষণ অভিমান জমে আছে তের মনে। এভাবেই তাকে ছাড় দেওয়া যাবে না। বিছানার উপর বসে তে অপেক্ষা করছে কখন জাঙ্কুক তার কাছে আসবে আর তে তার সাথে ঝগড়া করবে। তো জাঙ্কুক এবারও তেকে ইগনোর করে সেখান থেকে চলে গেল। তের ভীষণ কষ্ট হচ্ছে। তে মনে মনে ভাবলো, দেখি তো এই জাঙ্কুক কোথায় যাচ্ছে। তে জাঙ্কুকের পেছন পেছন গেল দেখার জন্য জাঙ্কুক যাচ্ছেটা কোথায়। গিয়ে যা দেখলো তারপর তের পা দুটো আর নড়ছে না, কেমন যেন সব উল্টা পাল্টা মনে হচ্ছে। জাঙ্কুক আয়ুর ঘরে গিয়ে দরজা ভেতর থেকে লাগিয়ে দিল। তে মনে মনে ভাবলো, এত রাত করে একটা মেয়ের ঘরে যাওয়ার মানে কি? যেখানে সে নিজেই বিবাহিত, তার ঘরে যে বউ আছে সেটা কি এই ছেলেটা ভুলে গেছে নাকি? ঘরে গিয়ে শাওয়ারের নিচে বসে বেশ কিছুক্ষণ কাঁদলো তে। তের মনে ভীষণ কষ্ট হচ্ছে, তাই তো সে পানিতে ভিজছে। তার যখন ভীষণ কষ্ট হয় তখন সে পানিতে ভিজে, এতে করে কষ্টগুলো অনেকটাই ধুয়ে যায়। ঘন্টা খানিকের মতো ভিজে কাপড় পাল্টে বেরিয়ে ঘুমিয়ে পড়লোতে। সকাল থেকে খাওয়া দেওয়া হয়নি, ক্ষুধা পেয়েছিল, কিন্তু জাঙ্কুকের অবহেলা পেয়ে পেট ভরে গেছে তার। মাঝরাতে কারো ডাকে ঘুম ভাঙলোতে। তাকিয়ে দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে সামনে। ভীষণ মাথা ব্যথা করছে, হয়তো জ্বরও এসেছিল রাতে ভেজার জন্য। জাঙ্কুক রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে তেয়ের দিকে। এই দৃষ্টির মানেতে ভালো করে বুঝতে পেরেছে ভেজার কারণে জ্বর এসেছে, এর জন্য রেগে আছে জাঙ্কুক। কিন্তু তেও রাগ করেছে জাঙ্কুকের উপর, একদম কথা বলবে না। জাঙ্কুক খাবারের প্লেট সামনে এনে নিজেই খাবার তেয়ের মুখের সামনে ধরলো। ঠোঁট চেপে কান্না আটকে ধরে রেখেছে তে। তাকে কেন দেখাবে চোখের পানি? মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল তে। তখন তেকে বলে, কি হয়েছে? খাওনি কেন সারাদিন? আর ভিজেছো কেন? দেখলে তো জ্বর এসে পড়েছে। তো এবার নিজের কান্না ধরে রাখতে পারলো না, জাঙ্কুককে জাপটে ধরে শব্দ করে কেঁদে দিল। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদছে কেন আমার বউ জানটা? তে এবার নিজের কান্না ধরে রাখতে পারলো না আর বলো, আপনি কেন আমার সাথে এমন করছেন? কি অন্যায় করেছে আমি বলুন? যদি কোনো ভুল করেও থাকি তাহলে আমি ক্ষমা চাইছি।
আপনি যেই শাস্তি দিবেন সব মাথা পেতে নিব, কিন্তু এভাবে আমাকে অবহেলা করবেন না প্লিজ। আপনাকে আয়ুর সাথে দেখতে আমার ভীষণ কষ্ট হয়। আমি আপনাকে অনেক ভালোবাসি জাঙ্কুক, আমার সাথে এমনটা করবেন না প্লিজ। জাঙ্কুক দেখে তার বুক থেকে উঠিয়ে তের কপালে একটা চুমুকে দিয়ে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি কলিজা। এখন খাবার খেয়ে ওষুধটা খেয়ে নাও। জাঙ্কুক দেখে নিজের হাতে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। তে জাঙ্কুকে দেখে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ সারাদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে দিয়ে ভাসছে। জাঙ্কুককে তে অনেক ভালোবাসে, তাই তার অবহেলাগুলো তেকে ভীষণ কাঁদায়। আয়ু আর জাঙ্কুককে একসাথে সে মোটেও সহ্য করতে পারে না। কেন সহ্য করবে? তে তার বউ, তের উপর জাঙ্কুকের পুরো অধিকার রয়েছে। সে অন্য কোনো মেয়ের কাছে কেন যাবে? জাঙ্কুক উঠে চলে যাচ্ছিল, তার হাতটা ধরে তে তার সামনে বসিয়ে দিল আর বলল, আপনার কি হয়েছে? আমাকে কি একটু খুলে বলা যায় না জাঙ্কুক? কেন করছেন এত অবহেলা? আপনাকে ভালোবাসি আমি জাঙ্কুক। জানি না যেই মানুষটা আমার এত বড় অপরাধী, সেই মানুষটাকে আমি কিভাবে এত ভালোবেসে ফেললাম। হয়তো কিছু প্রশ্নের কোনো উত্তর হয় না, কিন্তু ভালোবাসি, এটা তো সত্যি। জাঙ্কুক তখন তেকে দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, তে আমি এই মুহূর্তে তোমাকে শুধু এতটুকুই বলতে পারবো, আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তোমাকে অবহেলা করছি না তে, শুধু বলবো আমি নিরুপায়। আমি সেই দিনের অপেক্ষা করছি যেদিন তোমার সব কিছু মনে পড়ে যাবে। কবে তুমি মনে করবে তোমার এই আগের জাঙ্কুক ভাইয়াকে? তে তখন জাঙ্কুককে আবারও বলো, আমি আপনার জন্য জীবন দিতে পারবো, কিন্তু আমি বেঁচে থাকতে আপনাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না জাঙ্কুক। আমি আপনাকে চাইলেও অবিশ্বাস করতে পারছি না। বারবার মনে হচ্ছে হয়তো আপনি নিজেও কোনো সমস্যায় আছেন, তাই ওই আয়োর সাথে। এরপরও বলবো, আপনি যদি আমাকে নাও ভালোবাসেন, তবুও আমি যতদিন বাঁচবো ততদিন আপনি শুধু আমার, অন্য কারো না। অন্য কারো সেদিন হতে পারবেন যেদিন আমি যাবো। লোকদের মুখ চেপে ধরলো আর বল, এইসব কথা ভুলেও মুখে আনবে না কলিজা। আমি শুধু লোক দেখানোর জন্য বলি না, তুমি আমার কলিজা। তোমাকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসি আমি। ভালোই যদি বাসেন তাহলে এমন কেন করছেন? কাল থেকে এতটা অবহেলা, একটা বার ভেবে দেখেন আমার কেমন লেগেছে। ওর সাথে আপনাকে এক ঘরে দেখতে আমার কেমন লাগে জানেন? যখন আপনি আয়োর ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, তখন আমার কি মনে হয়েছে জানেন? একবার ভেবেছিলাম আপনাকে ছেড়ে চলে যাব, কিন্তু আমি তো আপনাকে ছেড়ে বাঁচতে পারবো না। তাই ভেবেছিলাম নিজেকে শেষ করে দেব, কিন্তু সেটাতেও সাহস জোগাতে পারলাম না। আপনার সাথেই বাঁচতে চাই। অনেক স্বপ্ন দেখেছি আপনাকে সাথে নিয়ে, সেগুলো পূরণ করতে চাই। চুপ করে আছেন কেন জাঙ্কুক? উত্তর দিন, কেন করছেন এসব? জাঙ্কুক অপরাধীর মতো মাথা নিচে করে আছে, তার চোখ দুটো টলমল করছে। জাঙ্কুক এই মুহূর্তে কিছুই বলতে পারছে না, শুধু মনে মনে একটাই ভাবছে, তুমি কবে আগের মতো হবে? কবে আবার সব কথাগুলো মনে পড়বে তোমার? জাঙ্কুক তখন তেকে বলে, আমি তোমাকে ঠকাচ্ছি না তে, আমি শুধু একটাই কথা বলবো, সেটা হচ্ছে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, অনেক বেশি। পরের দিন রাত 11:12 জাঙ্কুক এখনো বাড়ি ফেরেনি। ফোনটাও বারবার নট রিচেবল বলছে। টেনশন হচ্ছে তের ভীষণ। মনে মনে ভাবছে, এই লোকটা আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না, কেন যে এত কষ্ট দেয়। সেই সকালে বেরিয়ে গেছে, এখনো ফেরার নাম নেই। আমার কি চিন্তা হয় না? ফোনটা বিছানায় ফেলে পায়চারি করছিল তে, তখনই মোবাইলটা বেজে উঠলো। মনে মনে ভাবলো, নিশ্চয়ই জাঙ্কুক ফোন করেছেন। ফোনটা হাতে নিতেই দেখলো জাঙ্কুকের বডিগার্ড ইয়ঞ্জন কল করেছে। কি মনে করে এত রাত্রে ইয়ঞ্জন ফোন করলো? কথাটা ভেবেই তে কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে ইয়ঞ্জন বলো, হ্যালো ম্যাম। হ্যাঁ ইয়ঞ্জন বলো, তোমার স্যার কোথায়? এত রাত হলো এখনো ফেরেনি বাসায়। ম্যাম স্যার অ্যাক্সিডেন্ট করেছে, এখন হসপিটালে অ্যাডমিট আছে। ইয়ঞ্জনের মুখে জাঙ্কুকের অ্যাক্সিডেন্টের কথা শুনতে মোবাইলটা তের হাত থেকে পড়ে গেল। এটা কি শুনলাম আমি? এটা কি করে সম্ভব? জাঙ্কুকের অ্যাক্সিডেন্ট, হসপিটালে? না না, আমি হয়তো ভুল শুনেছি। ইয়ঞ্জন অন্য কিছু বলেছিল, আমি শুনতে পাইনি। আরেকবার ইয়ঞ্জনকে জিজ্ঞেস করতে হবে। কিন্তু কিন্তু আমি যে নড়তেই পারছি না, মনে হচ্ছে পা দুটো অবশ হয়ে যাচ্ছে, চোখেও কেমন ঝাপসা ঝাপসা দেখছি। আচ্ছা আচ্ছা, আমি কি জ্ঞান হারাচ্ছি? বুঝতে পারছি না। শরীরটা নিস্তেজ হয়ে মনে হচ্ছে মেঝেতে ঢলে পড়লো। চোখ দুটো বন্ধ হয়ে আসছে তের, ঝাপসা চোখে কি যেন দেখতে পাচ্ছে তে। ফোনের ওপাশ থেকে ইয়ঞ্জন হ্যালো হ্যালো করে যাচ্ছে, কিন্তু তে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। অনেকক্ষণ পরেও যখন তে সাড়া পেল না ইয়ঞ্জন, তখন লাইনটা কেটে দিয়ে জিওর নামজনকে ফোন করে সবটাই বলল। জিন তের ঘরে এসে দেখলো তে এখনো অবচেতন অবস্থায় নিচে পড়ে আছে। অনেক চেষ্টার পরেও যখন তের জ্ঞান ফিরে আসে না, তখন সবাই তেকে হসপিটালে নিয়ে যায়। জাঙ্কুককে যেই হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, তেকেও সেখানে অ্যাডমিট করা হয়েছে। সৌভাগ্যক্রমে জাঙ্কুকের তেমন কোনো ক্ষতি হয়নি, শুধু মাথায় আর হাতে একটু কেটে ছিলে গেছে।
জাঙ্কুককে ঘুমের ওষুধ আর পেন কিলার দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তের চেক আপ শেষে তেকেও মেডিসিন দিয়ে রাখা হয়েছে। হঠাৎ অ্যাক্সিডেন্টের কথা শুনে তে স্ট্রেসে জ্ঞান হারিয়েছিল। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেছে, তে ঘুমিয়ে আছে। রোজ আর জিন তের মাথার কাছেই বসে আছে। ডাক্তার বলেছে কিছুক্ষণের মধ্যেই তের জ্ঞান ফিরে আসবে। ওইদিকে জাঙ্কুকের অবস্থাও আগের তুলনায় অনেকটা ভালো, যে কোনো সময় জাঙ্কুকের জ্ঞান ফিরে আসবে। হঠাৎ তে জাঙ্কুক বলে চিৎকার করে উঠল। তের চিৎকারে রোজ আর জিন দুজনেই ভয় পেয়ে গেল। তে পাগলের মতো চিৎকার করছে আর হাত থেকে স্যালাইনের ক্যানুলাগুলো টেনে খুলেছে। রোজ কোনো মতেই তেকে থামাতে পারছে না। এই মুহূর্তে তের সাথে কেউই পেরে উঠছে না। তের চেঁচামেচিতে বাইরে থেকে জিন আর নামজুন দৌড়ে ভেতরে আসে। তে এখনো পাগলের মতো ছোটাছুটি করার চেষ্টা করছে। জিন গিয়ে তেকে জড়িয়ে ধরলো আর বলল, তে এমন করছিস কেন মা? কি হয়েছে মা তোর? তে তখন কান্না করে বলল, মা জাঙ্কুক কোথায়? তুমি জানো উনি আমাকে ছেড়ে গেছেন, এর জন্যই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। জাঙ্কুক কি ফিরে আসেনি? বলো না মা, চুপ করে আছে কেন? জাঙ্কুক কোথায়? জিন কি উত্তর দেবে বুঝতে পারছে না। মনে মনে ভাবছে তে এগুলো কী সব বলছে। তের আবার কখন অ্যাক্সিডেন্ট হলো আর জাঙ্কুকই বা ওকে কখন ছেড়ে চলে গেল? জিন তের মুখের দিকে তাকিয়ে আছে। তে নিজের প্রশ্নের উত্তর না পেয়ে সেখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যেতেই ইয়োনোকে দেখতে পেল। তেকে দেখে ইয়োনো বলো, তে তুই এভাবে ছুটছিস কেন? তে তখন ইয়োনোকে বলো, ইয়োনো ভাইয়া জাঙ্কুক কোথায়? আমি তোমার পায়ে পড়ি, আমাকে জাঙ্কুকের কাছে নিয়ে যাও। কেউ বলছে না জাঙ্কুক কোথায়। ইয়োনো তখন বলো, তে রিল্যাক্স কর প্লিজ, জাঙ্কুক ঠিক আছে, এই তো সামনের রুমেই আছে, আয় আমি নিয়ে যাচ্ছি তোকে। ইয়োনো তেকে জাঙ্কুকের সামনে নিয়ে গেল। জাঙ্কুককে দেখতেই বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। তে জাঙ্কুকের মাথায় হাতে ব্যান্ডেজ ছিলে গেছে অনেকটা, পায়েও হয়তো ব্যথা পেয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ছুটে গিয়ে জাঙ্কুকের বুকে আছড়ে পড়লো তে। হয়তো জাঙ্কুকের মাত্রই জ্ঞান ফিরেছিল। জাঙ্কুক এক হাত দিয়ে তেকে জড়িয়ে ধরলো। তে আর তার চোখের পানি ধরে রাখতে পারলো না, হাউমাউ করে কেঁদে দিল জাঙ্কুকের বুকে মাথা রেখে। কতদিন পর জাঙ্কুককে দেখেছে তে, আর আজকে জাঙ্কুকের এই অবস্থা। জাঙ্কুক তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আস্তে আস্তে। তে বুঝতে পারছে জাঙ্কুকের কষ্ট হচ্ছে, কিন্তু কান্না যে থামাতে পারছে না। তে অনেকক্ষণ এভাবে থেকে চোখ মুছে নিল। তে জাঙ্কুকের মুখটা তের দু হাতের আদলে নিয়ে মন ভরে তাকে দেখছে। জাঙ্কুক তের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো জানতে চাচ্ছে তে এভাবে কেন তাকিয়ে আছে। কিছু না বলে জাঙ্কুকের কপালে একটা চুমু এঁকে দিল তে। জাঙ্কুক কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু তে ইশারায় কথা বলতে মানা করে দিল। এখন জাঙ্কুকের বিশ্রাম প্রয়োজন। জাঙ্কুক ঘুমিয়ে আছে। তে তার ডান হাতটা তার দু হাতের মুঠোয় নিয়ে বসে আছে। তখন ইয়োনো এলো সেখানে। ইয়োনো কিছুক্ষণ জাঙ্কুকের মাথার কাছে দাঁড়িয়ে থেকে হসপিটাল থেকে চলে গেল। তে আগের মতোই নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। আজ মন ভরে দেখবে সে তার স্বামীকে, তের ছোটবেলার ভালোবাসাকে। সব মনে পড়ে গেছে তের জাঙ্কুকের সাথে কাটানো ছোটবেলা। 9 বছর বয়সে পুতুল খেলার মতো বিয়ে, বড় হওয়ার সাথে সাথে ভালো লাগা, ভালোবাসায় রূপ নেওয়া। তের জন্য জাঙ্কুকের করা পাগলামিগুলো সব মনে পড়েছে তের। জাঙ্কুক আর তার বিয়ের 2 দিনের পরে অ্যাক্সিডেন্ট। ভীষণ কান্না পাচ্ছে তের। জাঙ্কুক তার জন্য কত কষ্ট করেছে, প্রতিটা সময় তার কিভাবে কেটেছে তেকে ছাড়া। তেও তো জাঙ্কুকের সাথে কত অন্যায় করেছে, যা নয় তাই বলেছে ওনাকে। চরিত্রহীন অমানুষ। ছি, নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে তের। যে মানুষটা তাকে এতটা ভালোবেসেছে, সেই মানুষটাকে তে এতটা কষ্ট দিয়েছে। সৃষ্টিকর্তা তেকে কখনোই ক্ষমা করবে না। ঠিক কিভাবে এই মানুষটাকে ভুলে গেল, কিভাবে এত কষ্ট দিল জাঙ্কুককে। তের বাবা মা তারা কোথায়? জ্ঞান ফেরার পর তাদের দেখতে পায়নি তে। মনে মনে ভাবলো, তারাও কি আমার সাথে অ্যাক্সিডেন্ট করেছিল? তবে কি তারা আর পৃথিবীতে নেই? আমার বাবা মা আর নেই, আমি এতিম হয়ে গেছি। তের বুক বেড়ে কান্না আসছে, কিন্তু কাঁদতে পারছে না। জাঙ্কুকের এখন প্রচুর বিশ্রাম প্রয়োজন। জাঙ্কুকের বুকে মাথা রেখে মুখ চেপে কান্না করে যাচ্ছে তে। সকালে ঘুম ভাঙতে দেখলো জাঙ্কুক থেকে এক হাতে জড়িয়ে ধরে আছে। মুখ তুলতে দেখলো জাঙ্কুক তের দিকে মুচকি এসে তাকিয়ে আছে। বাইরে এখনো অন্ধকার, সকাল হতে ঢের বাকি। জাঙ্কুক তখন তেকে বলল, এত তাড়াতাড়ি কেন উঠে পড়লে? কাল থেকে ঘুমিয়ে যাচ্ছি, আর কত ঘুমাবো? আপনার এখন ভীষণ ঘুমানোর প্রয়োজন। অসুস্থ হলে শান্তি মতো আরো ঘুমাতে হয়। আমার ঘুম এমনিতেই পুরা হয়ে গেছে তে। তুমি আমার বুকে ঘুমিয়েছো, এর চেয়ে বেশি শান্তি আর কোথায় পাবো বলো? তে তখন বলে, হয়েছে, আর ঢং করতে হবে না। খুব তো আমাকে একা ফেলে পালানোর প্ল্যান করছিলেন। জাঙ্কুক তখন বলো, আমি ঢং করছি? আমি মোটেও ঢং করছি না, তোমার জন্যই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমি। জাঙ্কুকের মুখ থেকে মৃত্যু কথা শুনতেই তের বুক কেঁপে উঠল। জাঙ্কুকের মুখে হাত দিয়ে তাকে থামিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তের চোখের পানি টলমল করছে। কোনো দুঃস্বপ্নেও
তে জাঙ্কুককে হারাতে চায় না, শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সাথেই থাকতে চায়। জাঙ্কুক তের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। কেন যেন বারবার জাঙ্কুককে হারানোর ভয় তের মনে জাগছে। তে এসব ভাবতে চায় না, তবুও। জাঙ্কুককে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। জাঙ্কুক বিছানায় বসেছিল আর তে জাঙ্কুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক তখন তেকে বলল, অমন করে কি দেখছো, খেয়ে ফেলবে নাকি? জাঙ্কুকের কথায় তের ঘোর কাটলো। মনে মনে ভাবলো, আসলে আমি ওভাবে কেন তাকিয়েছিলাম ওনার দিকে? 1 মিনিট, স্বামীটা তো আমার পুরো অধিকার আছে ওনার দিকে তাকিয়ে থাকার। প্রয়োজন পড়লে খেয়ে ফেলবো। এত হ্যান্ডসাম জামাই কারো থাকে বুঝি? আমার আছে, তাহলে কি আমি দেখবো না? দেখার জন্য সারা জীবন পড়ে আছে বউজান। এখন একটু তৈরি হয়ে নাও, মেহমান এসে পড়বে। যাবো তো, তার আগে আমাকে একটা কিস করেন। তে, তুমি তো অনেক দুষ্টু হয়ে গেছো, এভাবে তো আগে বলতে না। আমি আগেও এমনই ছিলাম, মাঝে একটু চেঞ্জ হয়েছিলাম, এই আর কি। ওয়াশরুমে যাচ্ছিল, তখনই জাঙ্কুক পেছন থেকে তের হাত টেনে ধরলো। জাঙ্কুক তখন বলল, 1 মিনিট, আগে দুষ্টু ছিলে, মাঝে চেঞ্জ হয়েছো মানে? তে মনে মনে ভাবলো, ইস, আমি তো জাঙ্কুককে বলতেই ভুলে গেছি। আমার অতীতের সব কথা মনে পড়ে গেছে, কিন্তু এভাবে বলবো না, একটু স্পেশাল ভাবে বলবো। তে তখন বলল, সে কিছু না, হাতটা ছাড়ে, নয়তো এখন রোম্যান্স শুরু করতে হবে বলে দিলাম। জাঙ্কুক তখন হেসে বলল, আমার বউজান দেখে ভীষণ দুষ্টু হয়ে গেছে। জাঙ্কুক চট করে তের হাতটা ছেড়ে দিল আর তেও হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে একটা লাল শাড়ি পরেছে, সাথে মোটা করে কাজল আর হালকা লিপস্টিক পরেছে। মনে মনে ভাবছে, এখন লাগছে আমাকে জাঙ্কুকের বউজান। বেশ কিছুদিন পর, ইদানিং তের শরীরটা ভালো যাচ্ছে না, অল্পতেই হাঁপিয়ে উঠছে। খাওয়ার উপর থেকে একদম রুচি চলে গেছে তার। মাছ মাংসের গন্ধেই কেমন গা গুলিয়ে আসে, মাথাটাও ঘুরায় অনেক। আল্লাহ জানে তের আবার কোনো রোগ হলো নাকি। মেজাজটা সবসময় তুঙ্গে উঠে থাকে। জাঙ্কুকের সাথে সবসময় ঝগড়া করে, তবুও তের করা সব টর্চার জাঙ্কুক হাসি মুখে সহ্য করে। আজ বাসায় অনেকগুলো মেহমান আসবে। তের শাড়ি পরতে একদমই ইচ্ছে করছে না, ভীষণ বমি বমি পাচ্ছে। তারপরও কোনো রকম শাড়িটা পেঁচিয়ে সাজসজ্জাহীনভাবে নিচে নেমে এলো। শরীরটা ভীষণ খারাপ লাগছে, জাঙ্কুককে একটু জানানো দরকার। আশেপাশে জাঙ্কুককে খুঁজতেই জাঙ্কুককে পেয়ে গেল। জাঙ্কুকের সামনে গিয়ে কিছু বলার আগে মাথা ঘুরে নিচে পড়ে গেল তে। জ্ঞান ফিরতে নিজেকে হসপিটালে আবিষ্কার করলো তে। জাঙ্কুক তের মাথার কাছে বসে তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আশেপাশে আর কেউ নেই, কিন্তু জাঙ্কুকের চোখ দুটা টলমল করছে। তে তখন জাঙ্কুককে বলল, জাঙ্কুক, আপনি কি কান্না করছেন? আমার কি বড় কোনো রোগ হয়েছে? জাঙ্কুককে জিজ্ঞেস করলে জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে কান্না করে দিল। জাঙ্কুকের কান্নার কারণ তে বুঝতে পারছে না, কিন্তু তেরও কান্না পাচ্ছে জাঙ্কুকের কান্না দেখে। জাঙ্কুক তখন তেকে জড়িয়ে ধরে বলল, তে, আজকে আমি অনেক বেশি খুশি, অনেক খুশি, অনেক। তুমি আমাকে এই খুশিটা উপহার দিয়েছো তে। জাঙ্কুকের কথায় তে বুঝতে পারছে না। তে মনে মনে ভাবলো, জাঙ্কুক যদি খুশি হয় তাহলে এত কান্না করছে কেন? জাঙ্কুক আবারও বলল, আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। আজ তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সুখ দিয়েছো, বাবা হওয়ার সুখ। জাঙ্কুকের কথা শুনে তের এই মুহূর্তে ঠিক কিভাবে রিয়েক্ট করা উচিত তা বুঝতে পারছে না। জাঙ্কুক থেকে আবারও বলল, তুমি মা হতে চলেছো বউজান, আমি বাবা হতে চলেছি, আমাদের একটা ছোট্ট সোনামণি আসতে চলেছে। তে অবাক হয়ে বলল, আমি মা হব? হ্যাঁ বউজান, তুমি মা হবে, আর আমি বাবা। মা বাবা হবে দাদা দাদু, রোজ হবে ফুপ্পি। জাঙ্কুক এরপর থেকে তার বুকে শক্ত করে জড়িয়ে ধরলো। তেও জাঙ্কুকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। জাঙ্কুক থেকে বাসায় নিয়ে আসলো। হসপিটাল থেকে কোলে নিয়ে এসেছে, একবারের জন্য নিচে নামায়নি। বাসায় আসতেই হাতে হাড়ি ভেঙে দিল। সবাই কত খুশি তের প্রেগনেন্সির খবর শুনে। এরপর জাঙ্কুক আবারও তেকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে গেল। তের না করা সত্ত্বেও জোর করে তেকে খাবার খাইয়ে দিল। জাঙ্কুক ল্যাপটপে বাচ্চার জন্য নাম খুঁজছে, আর তে চেয়ে চেয়ে জাঙ্কুকের পাগলামি দেখছে। রাত 1টা বাজে। জাঙ্কুক ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তে পেছন থেকে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুক তের হাত ধরে তার সামনে এনে তের গলায় মুখ গুজলো। তে জাঙ্কুককে জড়িয়ে ধরে তার কানে কানে বলল, আপনাকে অনেক ভালোবাসি জাঙ্কুক, সেই ছোটবেলা থেকে ভালোবাসি। যখন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কি জিনিস, আপনাকে ভালোবেসেছি শুধু। জাঙ্কুক তখন অবাক হয়ে বলল, ছোটবেলা থেকে মানে? তে মুচকি হেসে বলল, আমার সব মনে পড়ে গেছে জাঙ্কুক, আপনার আর আমার বিয়ে, ভালোবাসা, আলাদা হওয়া, সব কিছু মনে পড়ে গেছে। সত্যিতে তোমার সব মনে পড়ে গেছে? হ্যাঁ জাঙ্কুক, আই এম সো সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন। না তে, তুমি এভাবে বলছো কেন? তুমি কিচ্ছু করনি, তোমার জন্য কিছুই হয়নি, উল্টো আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে জোর করে তোমার সাথে সেই রাতে। তে তখন জাঙ্কুককে থামিয়ে বলল, ইস, আর কিছু বলবেন না তো, আপনি যা করেছেন আমাকে কাছে পাওয়ার জন্য করেছেন। আমি আপনার বিবাহিতা স্ত্রী, আমার উপর আপনার হক ছিল, আমি আপনাকে কত কিছু বলেছি, আমাকে ক্ষমা করে দিন।
আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ জাংকুক। জাংকুক তেকে শক্ত করে বুকে জড়িয়ে নিল। তে জাংকুকের হাতে তার গিটারটা ধরিয়ে দিয়ে একটা গান শোনাতে বলল। জাংকুক তেকে এক নজর দেখে গিটারের সুর তুলল। গান গাওয়া শেষ করতেই তে দেখলো তার চোখ ভিজে গেছে। জানে না তে কতবার এই জাংকুকের গলায় গান শুনেছে সে। জাংকুক থেকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। নিজের ভর তের উপর ছেড়ে দিয়ে জাংকুক তের ঠোঁট দুইটা নিজের দখলে নিয়ে নিল। জাংকুক তের ঠোঁটে স্বাদ নিচ্ছে আর তে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। কিছুক্ষণ বাদে জাংকুক তের ঠোঁট ছেড়ে দিয়ে তের ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। ভেসে গেল তারা দুইজনই ভালোবাসার সাগরে।